হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত মাধ্যমিক 2026 ভলিউম 2। তো দেখো, এখানে ভলিউম 2 তোমাদের মাধ্যমিক 2026, যেটা তোমাদের টেস্ট পরীক্ষা হতে চলেছে। তো এই যে মডেল সেট ভলিউম 2 থেকে আমরা নিয়ে এসেছি আজকে 18 নম্বর মডেল সেট। এর আগে তোমাদের 1 থেকে 17 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে। দেখো, পেজ নাম্বার তোমরা চলে আসবা 593 পাতা। এই পেজ থেকে আমরা মডেল সেট 18 নম্বর দিব। আচ্ছা, আমরা দেরি করবো না, আজকের ক্লাসের প্রশ্নগুলোতে চলে আসবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্নটা কি বলছে। তো এখানে দেখো, 1 নম্বর প্রশ্নটা বলছে, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেন। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। দেখো, এখানে আমরা কীভাবে করবো অঙ্কটা, তাহলে দেখো এই টাইপের অঙ্ক আমাদের এর আগে হয়েছে। দেখো, 5,000 টাকা, অমলের 5,000 টাকা 9 মাসের জন্য, তাহলে 9 দিয়ে গুণ করে দেবা, তাহলে এইভাবে তাদের মূলধনটা পাওয়া যাবে ইজ টু। আর ফতিমার দেখো 6,000 টাকা, 6,000 টাকা কত মাসের জন্য? 5 মাসের জন্য। তো তাদের মূলধনের অনুপাতে এটা আমরা বের করলাম একই সময়ের ক্ষেত্রে। আর একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশ অনুপাত। মানে এইভাবে করে নিলে পরে তোমরা লভ্যাংশ অনুপাতটা পেয়ে যাবা। তো চলো আমরা সরলটা করি। 3টা শূন্য কেটে দেবো। এখানে দেখো 5 কেটে দাও, 3 3 9, 3 2 6। তাহলে আমাদের দেখো তো কত রইলো এখানে? 3:2 রয়ে গেল। তা 3:2 আমাদের অ্যান্সারটা। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। এখানে বলছে, কোন শর্তে আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হবে কোন শর্তে? আচ্ছা দেখো, বিপরীত চিহ্নযুক্ত হবে আমরা যদি বলি, তাহলে এখানে এই যে বিটা আছে না, বিটাকে শূন্য হতে হবে। বি যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের সমীকরণটা কীরকম দাঁড়াবে? আমাদের সমীকরণটা দাঁড়িয়ে যাবে এইভাবে। দেখো, আমরা বিটাকে যদি শূন্য করে দিই, এই যে বি ধরো শূন্য, তাহলে সমীকরণটা হবে a² প্লাস সি। বি যখন শূন্য আর এক্সের পদটা থাকলো না, এটা আমাদের ভ্যানিস। তাহলে এইভাবে দেখো তো, বিটা শূন্য হলে এখন এক্সের মান বের করো। এই এক্সের মান হচ্ছে বীজগুলি, সেই বীজগুলি বিপরীত চিহ্নযুক্ত পাবা। দেখো কীভাবে, এই যে দেখো এখানে s² সমান, এদিকে আমাদের কী হয়ে যাবে, এটা মাইনাস c/a। এই যে দেখো মাইনাস c/a, মানে এইভাবে দাঁড়াবে জিনিসটা। তোমাদের যে বলি, দেখো যে s² সমান ধরো 9, মানে এক্সের পদটা 9 বলতে এরকম সমীকরণটা আসবে। তাহলে এরকম সমীকরণ আসা মানে দেখো এক্সের মান কী পাবা? +-3 পেয়ে যাবে না? তাহলে এই যে দেখো বিপরীত চিহ্নযুক্ত পাওয়া যাচ্ছে না, এই যে বীজ দুটি বীজ পরস্পর বিপরীত চিহ্নযুক্ত পাবো। মানে এখানে সিটা যদি আমাদের ঋণাত্মক হয় তাহলে আমাদের ধনাত্মক চলে আসবে। তাহলে s² মানটা যেটা হয়, তাহলে এই মানটা আমরা কী দিয়ে পাবো? এক্সের মানটা। তাহলে এক্সের মানটা +-√c/a। দেখো বিপরীত চিহ্নযুক্ত আমরা দুটি বীজ পেয়ে যাচ্ছি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে বিটাকে শূন্য হতে হবে। বীজ যদি শূন্য হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বিপরীত চিহ্নযুক্ত হবে। অ্যান্সার আমাদের এই নাম্বার। 3 নম্বর প্রশ্ন দেখো, ABCD একটি বৃত্তস্থ সামুদ্রিক হলে কোণ সি এর মান আমাদের কোনটা হবে? দেখো, বৃত্তস্থ সামুদ্রিক কী হয়? আয়তক্ষেত্র হয়। তোমরা মনে রাখবা, বৃত্তস্থ সামুদ্রিক একটি হয় আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তো প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বলতে সি কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এই অঙ্কগুলো আগে হয়েছে আমাদের আগের ক্লাসে, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো, এগুলো তোমরা দেখতে পাবা। 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নটা আমাদের এখানে দেখো ত্রিকোণমিতিক থেকে দেওয়া হয়েছে। তো প্রশ্নটা এখানে কি বলছে লক্ষ্য করো। আচ্ছা, এটা দেখো তো, এখানে এই দুটো a+b a-b এখানে সূত্র পড়বে এই দুটো নিয়ে। তাহলে আমরা এখানে এই যে cosec² থিতা আমরা বসিয়ে দিলাম। আর এটা যদি আমরা সূত্র করি, এটা a এটা b ধরে, তাহলে a² - b²। b বলতে হচ্ছে 1/sec থিতা, এটা আমরা b ধরে নেব। দেখো এই দুজন নিয়ে আমাদের a+b × a - b, a² মানে b² সূত্র আমরা ফেলে দিলাম। আচ্ছা, সমান
কসেক স্কোয়ার থিতা, এটা 1 মাইনাস এটা 1 আর সেক স্কোয়ার থিতা, এভাবে পেয়ে যাবা সমান সমান কসেক স্কোয়ার থিতা 1 মাইনাস দেখো 1/sec যেটা কস হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার থিতা, কসেক স্কোয়ার থিতা গুণ 1 মাইনাস কস স্কোয়ার থিতা, এটা তোমরা সাইন স্কোয়ার থিতা পেয়ে যাবা। ঠিক আছে, এগুলো হচ্ছে সূত্র। ঠিক আছে, 1 মাইনাস কস স্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতা, যেরকম 1/sec কস হয় ওরকম 1 মাইনাস কস স্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতা হবে। কী করে এটা হয় দেখো, আমি তোমাদের দেখাই। দেখো, যেহেতু আমি সূত্রটা তোমাদের লিখে দেখাচ্ছি, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা, এর মান কত হবে 1 হবে। এখান থেকে সাইন স্কোয়ার থিতা যদি মানটা বের করি, সাইন স্কোয়ার থিতা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিতা। দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিতার মানটা কত, সাইন স্কোয়ার থিতা, আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, কসেক স্কোয়ার থিতা, দেখো সাইনকে আমরা 1/cosec লিখতে পারবো, তাহলে সাইন স্কোয়ার থিতাকে লিখবো 1/cosec স্কোয়ার থিতা। এগুলো সূত্র, এগুলো মনে রাখবা, ত্রিকোণমিতিক সূত্র। তো কস স্কোয়ার থিতা দেখো উপনিচ কেটে যাবে, তাহলে আমাদের রয়ে গেলো কি 1 রয়ে গেল। দেখো এই যে মান বের করতে বলেছিল, মানটা কিন্তু 1 পেয়ে গেলাম, বি নাম্বার অপশানটা। 5 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলেছে আর একক ব্যাস এবং উচ্চতা, দেখো আর একক ব্যাস আছে এবং উচ্চতাও আছে, আর একক ব্যাসও আর একক এবং উচ্চতাও আর একক। তাহলে আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চমাকৃতি পাত্রে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো, প্রশ্নটা ভালো প্রশ্ন। তাহলে এখানে আমরা কী করবো, ছবির আগে তৈরি করব, ছবি তৈরি করে তারপরে প্রশ্নটা ভালো করে বোঝা যাবে। ওকে, তাহলে আমাদের এখানে চং আছে, চঙের একটা ছবি তৈরি করো। তো এইভাবে আমরা একটা চং তোমাদের দেখাচ্ছি, আমি এভাবে করে একটা চঙের ছবি এঁকে নিবা। এবার এই চঙের মধ্যে সর্ববৃহৎ একটি গোলক, তাই না, সেই গোলকটা কীভাবে হবে দেখো, চঙের তো এটা ব্যাস, এটা হচ্ছে চঙের ব্যাস, সেই গোলকটা তৈরি হবে এইভাবে, সর্ববৃহৎ সবচেয়ে বড় গোলক। তাহলে এখানে আমাদের স্পর্শ করবে, এই জায়গায় স্পর্শ করবে, এই জায়গায় স্পর্শ করবে, এই জায়গায় স্পর্শ করবে। দেখো এইভাবে আমাদের কিন্তু গোলকটা পাওয়া যাবে, তাই তো, চোঙের মধ্যে গোলক। এবার গোলকে ধরে এখানে কেন্দ্রবিন্দু, আর এখান থেকে এই যে গোলকের যেটা আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে যেটা প্রশ্ন বলেছি যে এই যে চোঙটি আছে না, চোঙের উচ্চতা যেটা আমরা এখানে নাম দেব এ বি সি, এটা ও নাম দিয়ে দিলাম, আর এটা ধর পি নাম দিয়ে দিলাম। তাহলে এ বিটা কি, এ বিটা হচ্ছে আমাদের চোঙের ব্যাস, আর বিসিটাকে আমরা চোঙের উচ্চতা বলতে পারবো। চোঙের ব্যাস আর উচ্চতা সমান বলে দিয়েছে, মানে এখানে দেখো এই যে এ বিটা, এ বি সমান বিসি আছে কত, আর একক। ওকে, আর এটা আমাদের আর একক, আর এই যে বিসিটাও আমাদের কত, আর একক। তাহলে লক্ষ্য করে এখানে আমরা কিন্তু ওপি পেয়ে যাব। ওপি কী করে পাবো, এই যে আমাদের ওপিটা যে গোলকের ব্যাসার্ধ আছে, তাই না, এই যে আমাদের যে গোলকটির ব্যাসার্ধ বের করতে বলেছে, সেটা কিন্তু দেখো উচ্চতার অর্ধেক হবে, মানে এই দিকটা যা আছে দেখো, এই দিকে আমাদের ব্যাসার্ধ আর এই দিকটা ব্যাসার্ধ, এই দুটো ব্যাসার্ধ মানে গোলকটির ব্যাস সমান সমান চোঙটির উচ্চতা। ঠিক আছে, এটা মনে রাখবা, গোলকটির ব্যাস সমান সমান চোঙের উচ্চতা। আচ্ছা, তাহলে এখানে দেখো, তো আমরা এখানে ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ কত পাবো, এই যে উচ্চতার অর্ধেক পেয়ে যাব আমরা। তো আমরা গোলকের ব্যাসার্ধ পেয়ে যাব এই যে ওপিটা, যেটা আমাদের ওপিটা আছে না, এই ওপিটা পেয়ে যাব এই যে চঙের ব্যাসার্ধের অর্ধেক পেয়ে যাব, বা চঙের উচ্চতার অর্ধেক পেয়ে যাব। তাহলে r/2 হয়ে যাবে আমাদের অ্যান্সারটা। তাহলে আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চমাকৃতি পাত্রে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ হবে r/2, সি নাম্বার অপশানটা আমাদের। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন। দেখো, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের দ্বারা পাওয়া যায় সেটি হলো, সেটা কিন্তু অজাইব। ঠিক আছে, এর আগে তোমাদের দেখানো হয়েছে। তোমাদের মনে রাখতে হবে যে অজাইব যে লেখচিত্র তোমরা বই থেকে পেয়ে যাবা, দেখবা যে অজাইব লেখচিত্র থেকে কি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করা হয়। ওকে, অ্যান্সারটা অজাইব হবে।
আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলো, শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। 2-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে কোনো আসল, কী বলছে আমাদের, কোনো আসল দেখো এত হারে 8.1/3% হার সরল সুদে এক্স বছরে সুদে আসলে দ্বিগুণ যদি হয় তাহলে এক্সের মান কত? ঠিক আছে, এক্স বছর, সময়টা কিন্তু এক্স বছর বলেছে, মানে সময়টাই বের করতে বলেছে, এক্সের মান মানে সময়টা। তাহলে আমরা কি করব, আমরা সরল সুদের সূত্র এখানে অ্যাপ্লাই করব। তো আমাদের এখানে দেখো আসলটা যদি পি হয় তাহলে এখানে সুদ আসলটা কত হবে, এই যে এক্স বছরের দ্বিগুণ হয়ে যাবে এত হারে, তাহলে এক্স বছরের দ্বিগুণ বলতে সুদ আসল, সুদ আসলটা হবে আমাদের এই যে 2p হয়ে যাবে, এটা হচ্ছে সুদ আসল, এটা যদি আসল হয় তাহলে এইভাবে আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। আসল জানা আছে, সুদ আসল জানা হয়ে গেল, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দাও, এটা হবে সুদ, সুদ কত পেয়ে যাব, পি পেয়ে যাব। এবার সুদের সূত্র আই সমান সমান PTR/100, এখানে মান বসিয়ে দাও। তাহলে আমরা আয়ের মান যেটা সুদ, এটা হচ্ছে আসলটা পেয়ে গেলাম পি, আর আসল তো এখানে পি ধরেছি, আর টি হচ্ছে দেখো সময়, যেটা এখানে এক্স বছর বলেছে, তা টি এর জায়গায় আমরা 1 বছর লিখে দিলাম। আর সুদের হার দেখো, আরের মানটা 8.1/3, এটা ভেঙে নাও, 8×3 = 24, 24×1 = 25, 25/3, তো এটা হবে আমাদের 25/3, আর নিচে যে 100 আছে 1/100 করে দিলাম আমরা। তো এখান থেকে সরল করে আমরা এক্সের মানটা পেয়ে যাব, দেখো পি থেকে কেটে যাবে, এদিকে তো 1 থেকে গেল, কিছু নাই, 25 4 100। তা দেখো এখানে আমরা এক্সের মানটা কত পাচ্ছি, দেখো 4 3 12, তো আমরা এক্সের মানটা দেখতে পাচ্ছি 4 3 12, তো এটা 12 হয়ে যাবে এক্সের মানটা। ওকে, তাহলে আমরা কিন্তু দেখো এক্সের মান যে বলেছিল বের করতে, এক্সের মান কত বের করলাম আমরা, 12 বের করলাম, অ্যান্সারটা কিন্তু 12। 2 নম্বর প্রশ্ন, এ ও 1/a³, এই যে দুটো সমানুপাতি আছে এখানে, তাই এদের মধ্য সমানুপাতি বের করতে বলেছে। আচ্ছা, মধ্য সমানুপাতি আমরা ধরে নেব, তাই না? দেখো মধ্য সমানুপাতি আমাদের আছে এ আছে, আর মধ্য সমানুপাতিটাকে আমরা এক্স ধরে নিলাম, তারপরে আছে 1/a³, তাহলে এরা তিনজন মিলে কি সমানুপাতি বলেছে, তো এরা যদি সমানুপাতি হয় তাহলে এইভাবে লিখতে পারবে, অতএব দিয়ে a/x সমান x/1/a³। ওকে, এই যে তিনটি সংখ্যা সমানুপাতিতে থাকলে তাহলে আমরা প্রথম দুটো অনুপাত সমান শেষের দুটো অনুপাত, এটা করতে পারবো আমরা। চলো আমরা এখান থেকে সরল করে আমরা এক্সের মানটা পেয়ে যাব, মধ্য সমানুপাতি পেয়ে যাব। সরলটা করি, দেখো এখানে অনুপাতকে বাই করে নিলাম, আর এখানেও আমরা বাই করে নেব, x/1/a³। এখন যদি আমরা বর্গগুণ করি, x গুণ করার পরে গুণ করলে s², আর এখানেও বর্গগুণ করব a × 1/a³। আচ্ছা, এটা কাটাকাটি করো, এটা হয়ে যাবে a²। তাহলে দেখো তো এখানে x সমান কত হবে, আচ্ছা s²টাকে বের করি, s² সমান 1/a², তাহলে ওতে x সমান, মানে দেখো স্কোয়ারটা যদি আমরা ছেড়ে দিই তাহলে কী হয়, +/1/a² হয়ে যাবে এটা, তাই তো? তাহলে এক্সের মান কত হবে, দেখো প্লাস মাইনাস, এই যে 1-এর বর্গমূল 1, আর a² বলতে a হবে, a² বর্গমূল a, তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম +/1/a। মধ্য সমানুপাতি আমরা এখানে দুটো পাবো, +/1/a, তো অ্যান্সারটা হবে আমাদের +/1/a। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন, দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলছে ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু ও বিন্দুকে কেন্দ্র করে OA ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তটি BOC বিন্দুগামী, তবে কোণ ACB কোণটা বের করতে বলেছে। আচ্ছা, তো চলো দেখো আমরা ছবিটা আগে তৈরি করি। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, এই যে ABC ত্রিভুজ আছে, এই যে ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু O বলে দিয়েছে, আর O বিন্দুকে কেন্দ্র করে OA ব্যাসার্ধ নিয়ে, তাহলে আমরা এখানে দেখো এইভাবে হবে জিনিসটা, আমাদের ছবিটা এই এভাবে হবে। আমরা যদি বলি তাহলে ABC ত্রিভুজ, দেখো ত্রিভুজটা আমরা এভাবে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো আমাদের এই যে ABC, ABর মধ্যবিন্দু বলে দিয়েছে O বিন্দু আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের O বিন্দু, আর OA-কে ব্যাসার্ধ নিয়ে আমাদের কি একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে, যেটা BOC বিন্দুগামী হবে বৃত্তটা।
তাহলে বৃত্তটা দেখো তো বি ও সি বিন্দুগামী মানে তাহলে এইভাবে করে যাবে বৃত্তটা। এরকম আমাদের বৃত্তটা তৈরি হবে। ঠিক আছে, প্রশ্ন অনুসারে যদি আমাদের ছবিটা তৈরি করা হয় তাহলে এভাবে ত্রিভুজটা নিয়ে বৃত্তটা এভাবে আসবে। ওকে, তবে আমাদের কোণ এসিবি এই কোণটা আমাদের বের করতে বলেছে, এই কোণটা করতে হবে। তা লক্ষ্য করে এখানে আমাদের এটা কি দাঁড়িয়ে গেল, এটা তো কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে গেল। তাহলে কেন্দ্রবিন্দু দাঁড়ালে এটা ওয়ে কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমাদের এবিটা ব্যাস। তাহলে এবি ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা সেটা কি হয় আমাদের সমকোণ হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ এসিবির মানটা যেটা বের করতে বলেছিল 90 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখবো, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, যেভাবে প্রশ্নে বলেছিল সেই প্রশ্ন অনুসারে দেখো এখানে এসিবি ত্রিভুজটা কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। আর সমকোণী ত্রিভুজের ধর্ম যে আমাদের দেখো এই বাহুটা অতিভুজ হবে, অতিভুজের মধ্যবিন্দু হবে কেন্দ্রবিন্দু পরিবৃত্তটা, তাই না? তাহলে এই যে আমাদের নিয়মটা, তাহলে আমরা এসিবি কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। চলো 4 নম্বর প্রশ্ন দেখো। এখানে 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, cos 10 ডিগ্রি, cos 20 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 70 ডিগ্রি, cos 80 ডিগ্রি, cos 90 ডিগ্রি এর মান বের করতে বলেছে। এবার লক্ষ্য করে এখানে cos 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি এদের মান না জানা হলেও cos 60 ডিগ্রির মান জানা আছে আর cos 90 ডিগ্রির মান জানা আছে। দেখো cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এই মানটা হচ্ছে আমাদের 0 হয়। তাহলে cos 90 ডিগ্রির মান যদি 0 হয়ে যায় তাহলে 0-র সঙ্গে এরা গুণ আছে, তাহলে 0-র সঙ্গে গুণ হওয়া মানে কি সবাই 0। দেখো এদের মানটা আমরা 0 পেয়ে যাব। 5 প্রশ্নটা, 12√2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার গুড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লগ তৈরি করলে বর্গাকার ক্ষেত্রের বাহুর পরিমাণটা কত হবে? আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো এখানে আমরা ছবিটা তৈরি করব। আমাদের এখানে যেটা বলেছে এই যে লম্ব বৃত্তাকার একটা গুড়ি বলেছে, তাহলে এখানে একটা যেহেতু গুড়ি সেটা চমাকৃতি হবে আকৃতিটা। তাহলে এইভাবে ছবিটা তোমরা দেখাতে পারবা। এই যে দেখো এইভাবে একটা লম্বা বৃত্তাকার, এই যে দেখো, তাহলে এখান থেকে আমাদের বলেছে এই সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটা বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লগ নিয়ে নিবে এখান থেকে, এই জায়গা থেকে বর্গাকার, ঠিক আছে, এই জায়গা থেকে একটা বর্গাকার প্রস্থ যতটা নেওয়া যায়, সবচেয়ে বড়, মানে সবচেয়ে বলতে কাঠ যাতে কম নষ্ট হয়। তার কাঠ যাতে কম নষ্ট হয় এভাবে আমাদের যে ছবিটা তৈরি হবে। দেখো আমি এই তলটাকে আমরা এখানে দেখাচ্ছি, এভাবে আমাদের এটা তলতে বৃত্তাকার দেখাচ্ছে। দেখো এই যে আমাদের বৃত্তাকার, মানে এখানে বর্গক্ষেত্রটা ঠিক দেখানো যাচ্ছে না। দেখো এইভাবে বর্গক্ষেত্রটা নেবে, বর্গাকার যে প্রস্থচ্ছেদ বিশিষ্ট লগটা নেবে না, সেটা কিন্তু এইভাবে তৈরি হবে। এই যে আমাদের দেখো, মানে এই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখালাম। ওকে, তাহলে এখানে দেখো এখানে আমাদের এই যে সেই গুড়ির যে আমাদের ব্যাস, তাই না, এই যে আমাদের বলেছিল লম্ব বৃত্তাকার গুড়িটির ব্যাসটা হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে। লক্ষ্য করে এখানে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে এই যে 12√2 সেমি বর্গাকার ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার গুড়ি, মানে এটা যদি আমরা বলি এই যে এবি, গুড়িটির ব্যাস এবি কিন্তু দেওয়া আছে। তাহলে ব্যাস যখন দেওয়া আছে তাহলে ব্যাসটাই কি আমাদের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি করব, এই যে বর্গাকার ক্ষেত্রে, মানে যে বর্গাকার ক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছি, তাহলে বাহুটাকে প্রথমে আমরা কি ধরে নেব, এ ধরে নিব। তাহলে এই বাহুটাকে আমরা ধরে নিচ্ছি এ, বাহু দৈর্ঘ্যটা এ। তা দেখো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ পেয়ে গেলে এই যে এবি যে কর্ণটা আছে তার কর্ণের দৈর্ঘ্য আমরা কি পাবো, কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি আমরা √2 × এ, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এবার এটাই কিন্তু আমাদের কি ব্যাস, যার মানটা কিন্তু এখানে প্রশ্নে বলে দিয়েছে। দেখো 12√2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার গুড়ির, ঠিক আছে, মানে এই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি। এখানেও একটু ছবিটা ঠিক দেখানো যাবে না বলে আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, কর্ণটি হচ্ছে ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য 12√2, √2 কেটে দাও, তাহলে এর মানটা দেখো 12 পেয়ে গেল। এ বলতে হচ্ছে এই যে বর্গাকার ক্ষেত্রে যে বর্গাকার যে লগটা নেবে না, বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লগটি, সেই লগটির বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, সেই বাহুর দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম। অ্যান্সারটা হবে আমাদের 12।
6 নম্বর প্রশ্ন, দেখো আমাদের এই যে রাশি তথ্যগুলি আছে এদের মধ্যমা বের করতে বলেছে। আচ্ছা, মধ্যমা পাওয়ার জন্য কী করতে হবে, রাশিগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। তাহলে এদের যদি ছোট থেকে বড় সাজাও তাহলে সবচেয়ে ছোট দেখো 4 আছে, তাহলে এটা 4, তারপরে আছে 5, তারপরে 9, তারপরে 11। এবার এদের মধ্যমাও কী করে পাবো, দেখো একে একে আমরা যদি বাদ মেরে দিই তাহলে মধ্যে 2 জন রয়ে গেল। তাহলে এদের যে গড় মানটা, এই গড় মানটাকে মধ্যমা বলবো, এই যে মধ্যের 2 জনের গড় মানটা। এতে গড় মান পাওয়া যায়, 2 জনকে যোগ করো আর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাই আমাদের মধ্যমা এই তথ্যগুলির। এটা আমাদের যোগ করে কত হবে, এটা হবে আমাদের 14, এটা 2, 2 7 14। তা দেখো আমরা 7 পেয়ে গেলাম মধ্যমা, অ্যান্সারটা আমাদের 7। এবার চলে আসবো আমরা 3-এর প্রশ্নগুলো, সত্য মিথ্যা। দেখো 3-এর 1-এর প্রশ্নটা বলছে কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 20 টাকা ও 21 টাকা হলে বার্ষিক সুদের হার কি 10% হবে। আচ্ছা, আমরা এই থেকে বের করে যদি বার্ষিক সুদের হারটা 10% হয় তো সত্য, না হলে মিথ্যা। চলো আমরা অঙ্কটার সমাধানটা দেখাই তোমাদের। এখানে আমাদের প্রথমে দেখো আমাদের সরল সুদ আছে আর চক্রবৃদ্ধি সুদ আছে, তাহলে আমরা সরল সুদ দেখাবো আর চক্রবৃদ্ধি সুদ দেখাবো। তার আগে আমরা কি করব, এখানে কোনো মূলধন দেওয়া নাই, তাহলে মূলধন যেটা আসল সেটাকে আমরা ধরে নেব x টাকা। আর বার্ষিক সুদের হারও এখানে দেওয়া না, যেটা আমাদের বের করতে যেখানে দেখিয়েছে বার্ষিক সুদের হারটা এটা হবে। প্রথমে আমরা সুদের হারটা যেটা r, সেটাকে আমরা y% ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার। এই y-এর মানটা আমাদের 10 দেখাতে হবে, মানে 10 আসলে সত্য, না আসলে মিথ্যা। ঠিক আছে, y-এর মানটাই বের করতে হবে আমাদের। তো দেখো তো সরল সুদের সূত্র, সরল সুদ হচ্ছে i সমান যেটা মানে PTR/100, i সমান PTR/100। তাহলে এখানে দেখো আমাদের কত বের হচ্ছে, p হচ্ছে আমাদের x আর টিটা হচ্ছে দেখো তো কত বলেছে, 2 বছরের বলেছে। তাহলে 2 বছর বলতে t এর জায়গায় 2 বসাবো, আর 8টা আমরা y ধরেছি আর নিচে 100। দেখো এই যে আমাদের সরল সুদটা, এই সরল সুদটা বলেছে কত, 20 টাকা বলেছে, তাহলে এটাই সমান 20 টাকা। তাহলে আমাদের এখানে সরল করে একটা সমীকরণ পেয়ে যাব, 2xy/100 সমান 20। একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। তাহলে সরল সুদটা আমরা তৈরি করে নিলাম। এবার আমরা বের করব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ দেখো, এবার চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আমাদের এখন জানতে হবে। তারপর চক্রবৃদ্ধি সুদের সূত্রটা তোমাদের জানতে হবে এভাবে, এই আমি এখানে লিখে দিচ্ছি সূত্রটা। সেটা হচ্ছে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস p হচ্ছে আসল, মানে এটা হচ্ছে সমন চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করবা, এটাই হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। চার মানটা এখন বলে দিয়েছি, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা বলেছে, এটাই হচ্ছে আমাদের 21। এখন এখানে মানটা বসিয়ে দাও। দেখো p বলতে আসল যেটা x 1 প্লাস, আর আরটা ধরেছি আমরা y/100, আর n হচ্ছে সময়টা এখানে কত, সময়টা 2 বছর, তাই না। আর এখানে p এর জায়গায় 1 বসিয়ে দিলাম, এদিকে আমাদের 21। চলো এখানে আমরা সরলটা করি। এখানে যদি আমরা সরলটা করি, দেখো আমরা এটা এই যে a + b তার হোল স্কয়ার সূত্র আমরা ভেঙে নিই, ওকে। আর এই দুটো থেকে আবার x ও কমন নিয়ে নিচ্ছে, তাহলে x কমন নিয়ে নিলাম, আর এর সূত্র ভাঙালে পরে হবে a² + 2ab + b² আর এক্সট্রা যে কমন নিয়ে নিয়েছে তাহলে এখানে 1 হয়ে যাবে। এই দেখো, আর ওইদিকে তো আমাদের 21 আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে 1 এর স্কোয়ারে 1 প্লাস, আর এটা আমাদের 2y/100 পেয়ে যাব, আর এখানে y² এটা 100 গুণিত 100 পেয়ে যাবো -1 সমান 21। আচ্ছা, +1 -1 এখানে কেটে দাও। আচ্ছা, তাহলে রয়ে গেলো এই দুজন। তাহলে এখান থেকে দেখো y/100 কমন নিতে পারবা এই দুটো থেকে, y/100, ওকে। তাহলে এখানে x তো ছিলই, তাহলে এখানে xy হয়ে যাবে আর 100, যদি y/100 কমন নিচ্ছি, আর এখানে রয়ে যাবে কত, তাহলে এটা 2 রয়ে যাবে প্লাস, আর এখানে y/100 রয়ে যাবে, আর ওদিকে তো 21 আছে। আচ্ছা, এইভাবে আমরা সাজিয়ে নিলাম। একে আমরা নাম দিয়ে দেবো 2 নং। এখন এখানে 2 পেলাম, আর ওদিকে 1 আমরা বের করে রেখেছি। এখন কী করবো, 2 ভাগিত 1 করব, আমাদের y-এর মানটা বের করতে হবে, তার জন্য
2/1 করছি। তা দেখো তো আমাদের 2/1 করলে 2-এর প্রথমে কে আছে, xy বাই 100, 2 + y বাই 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নংয়ের বাম পক্ষটা, বাই 1 নংয়ের বাম পক্ষ দেখো এই যে 2xy বাই 100, চলো এখানে নিচে বসাই, 2xy বাই 100 দেখো সমান সমান। এবার 2 নংয়ের ডান পক্ষটা হচ্ছে 21, আর 1 নংয়ের ডান পক্ষ দেখো 2 নংটা আগে দিতে হবে, যেহেতু 2টা আগে দিয়েছি আর একটা পরে, তাই একটা নিচে দিব। তাহলে 1 নংয়ের দেখো ডান পক্ষটা আছে 20, আমাদের নিচে হয়ে যাবে আমাদের কি 20 হয়ে যাবে, তাই তো। এই হচ্ছে আমাদের ভাগ, দুটো সমীকরণের ভাগ। এখানে দেখো xy বাই 100 আর xy বাই 100 এটা কিন্তু কেটে দিতে পারবা, একই মিলে গেছে আমাদের। আর 2 আর 20 এটা কাটাকাটি করতে পারবা, এখানে হবে 10। তাহলে দেখো এখানে বা 2 + y বাই 100 সমান সমান এটা আমাদের 21/10 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এবার কি করব, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করার আগে আমরা এখানে y বাই 100 রেখে দিলাম, আর এদিকে 21/10 আর 2টাকে এদিকে নিয়ে চলে আসলাম -2। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, লসাগু 10, 21টা নেমে যাবে, এটা তো 20 হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটাতে পারবা, তাহলে আমাদের রয়ে গেল y বাই 10, আর এখানে 21 থেকে 20 চলে এখানে 1। তা দেখো এবার y এর মানটা কিন্তু পেয়ে গেলাম, y এর মানটা কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। দেখো 10%, বার্ষিক সুদের হারটা আমরা এই যেটা y ধরেছিলাম সেটা কত পেয়ে গেলাম, 10%। আমাদের প্রশ্ন কিন্তু এখানে লক্ষ্য করো, প্রশ্নটা আমাদের দেখো, আমাদের কিন্তু দেখো 10%ই এখানে দেওয়া আছে বার্ষিক সুদের হারটা, তাহলে আমাদের এটা সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, সত্য পেয়ে গেলাম, যে সত্য লিখে দিলাম। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছি এই যে দ্বিঘাত করণী আছে, দ্বিঘাত মিশ্র করণী, তো এর অনুবন্ধী করণী কি এটা হবে? দেখো অনুবন্ধী করণী কী জিনিসটা, যখন কোনো করণীর অনুবন্ধী করণী জানতে চাইবে তখন করবা কি, যেটা করণী থাকবে না মানে √/, দিয়ে যে সংখ্যাটা থাকবে তার চিহ্নটা চেঞ্জ করে দিবা, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তা দেখো এর অনুবন্ধী করণী হবে কত হবে, 7 + √3 হবে আমাদের, ঠিক আছে। 7+ মানে এই চিহ্নটা পাল্টে যাবে, তাহলে আমাদের দেখো তো এখানে -7 দিয়ে দিয়েছে, -7 হবে না, 7 এখানে হবে, যেহেতু মাইনাস দিয়ে দিয়েছে তার জন্য সত্য হলো না। মানে বলতে গেলে এর যে হবে সঠিকটা কি হবে, সঠিকটা হবে 7 + √3 হবে, মানে এর অনুবন্ধী করণী, ঠিক আছে, এর অনুবন্ধী করণী হবে 7 + √3, মানে যেটা করণী থাকবে, যেটা √/, দিয়ে সংখ্যাটা তার চিহ্নটা শুধু চেঞ্জ করে নিবা, সে এটা এদিকেও থাকতে পারে, ঠিক আছে, বাম পক্ষে থাকতে পারে, যদি এদিকে থাকতো তো এখানে চেঞ্জ করবা, যেখানে থাকবে সেটা তার চিহ্নটা চেঞ্জ করবা, √/, চিহ্নটা, তখনই তোমরা অনুবন্ধী করণী পেয়ে যাবা। কিন্তু এখানে দেখো এটা তো চেঞ্জ করেছে, কিন্তু আবার এই যে 7টাকেও চেঞ্জ করে দিয়েছে, দেখো এই 7-এর চিহ্নটা চেঞ্জ হবে না, শুধু এর চিহ্নটা চেঞ্জ হবে, এখানে 7-এর চিহ্নটা চেঞ্জ করেছে বলে এটা অ্যান্সারটা মিথ্যা হবে, এটা আমাদের মিথ্যা। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে যেটির দৈর্ঘ্য 5 সেমি হবে। আচ্ছা, তাহলে চলো আমরা কাজ করি, যেভাবে প্রশ্নটা বলেছি আমরা আগে ছবিটা তৈরি করি, ছবিটা তৈরি করে আর আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো। তাহলে দেখো আমাদের একটা বৃত্তের ছবি তৈরি করতে হবে। এখানে এই যে আমাদের একটি বৃত্ত, এখানে কী বলেছে, ব্যাসার্ধ বলেছে, তো দেখো এই যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, তাহলে দেখো এমন একটি যে আছে, হ্যাঁ, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, ব্যাসার্ধ বলে দিয়েছে, এই যে ব্যাসার্ধ, দেখো কেন্দ্র ও নাম দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, যেটার নাম ধরো AB দিয়ে দিলাম, আর এইদিকে আরেকটা ব্যাসার্ধ দিলাম OB ব্যাসার্ধ, এই যে দেখো। তাহলে এই যে প্রশ্নটা যেটা বলেছে দেখো, এই যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, এই যেগুলো হচ্ছে আমাদের 10 সেমি, এটা আমাদের 10 সেমি, তাই 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো যে, এই যে আমাদের যে ABটা আমাদের যে কেন্দ্রে, মানে কেন্দ্রে এই জায়গায় দেখো কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, মানে সমকোণ উৎপন্ন করে বলেছে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো, সমকোণ উৎপন্ন করে, তাহলে যেটির দৈর্ঘ্য কি 5 সেমি হবে, মানে AB যে দৈর্ঘ্য কি 5 সেমি হবে। দেখো তাহলে দেখো এটা যদি সমকোণ উৎপন্ন হয়, তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি AOB ত্রিভুজ, তাহলে AOB ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ না, তো সমকোণ ত্রিভুজের
এই দুটো বাহুর মান জানা আছে, তাহলে আমরা কি এই যে অতিভুজ যেটা এই বাহুর মানটা তো আমরা পেয়ে যাব অতিভুজ, তাই তো। তাহলে দেখো তো এখানে, তাহলে এখানে আমরা কি করতে পারবো, একবারে আমরা এখানে বলতে পারবো দেখো এটা কোনো সমকোণী ত্রিভুজের, দেখো এটা তো আমাদের কী দাঁড়ালো, এই যে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা দেখো এই যে এবি দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে এখানে এবি হচ্ছে অতিভুজ, এই যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি, এটা লম্ব ধরে নেব, তাহলে ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার, তাহলে এটা কত হবে, এটা 100, এটা আমাদের 100, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 200। ওকে, তাহলে দেখো আমাদের যেখানে বলেছি জেটির দৈর্ঘ্য 5 সেমি, তাহলে এখানে এবির দৈর্ঘ্য তো 5 সেমি পাবো না আমরা, তাই না। এখানে বর্গমূল করলো, মানে এখানে এবি কত আসছে, এবি চলে আসছে আমাদের √200, তাই না। এটাকে ভেঙে কখনোই 5 আসবে না, তাহলে তার জন্য আমাদের দেখো এটা কিন্তু কী হলো, সত্য হলো না আমাদের, মানে এবি দৈর্ঘ্যটা, এবি যে দৈর্ঘ্য কিন্তু আমরা এই অনুযায়ী 5 সেমি কিন্তু পাচ্ছি না, তা আমরা কী লিখে দেবো, আমরা মিথ্যা লিখে দেবো। তো দেখো এখানে অ্যান্সারটা আমরা মিথ্যা পেয়ে গেলাম। ওকে, এটা আমাদের মিথ্যা। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো কী বলছে এখানে, যে 57 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, মানে 57 ডিগ্রিটা 1 রেডিয়ানের চেয়ে ছোটো হবে, এটা জানতে চেয়েছে। তাহলে আমাদের 1 রেডিয়ান সমান সমান কত সেটা কিন্তু জানতে হবে। দেখো 1 রেডিয়ান সমান সমান তোমরা পেয়ে যাবা 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, ঠিক আছে। এটা তোমাদের বইতেই আছে, তোমরা বই থেকেও তোমরা দেখতে পাবা। তাহলে 1 রেডিয়ান সমান সমান হয় এটা হয়। তা দেখো তো এই যে কোণটা 57 ডিগ্রির চেয়ে কিন্তু বড় আছে, কারণ 57 ডিগ্রি প্লাস সামথিং কিছু আছে আমাদের, তাই না। মানে আমরা জানি যে 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে এখানে 1 ডিগ্রি নাই তো কম আছে, ঠিক তো, কিন্তু তবু তো আমাদের কি 57 ডিগ্রির চেয়ে এই কোণটা কি বড় কোণ, তাহলে এটা যদি বড় হয় 57 ডিগ্রির চেয়ে, তাহলে 57 ডিগ্রিটা কি এর চেয়ে ছোটো হবে, তাহলে এটা কিন্তু সত্য বলেছে, তাই না। মানে 1 রেডিয়ানের মানটা 57 ডিগ্রির চেয়ে দেখো একটু বড় আছে, মানে 58 ডিগ্রি নয়, তার চেয়ে কম আছে, মানে 57 58-র মধ্যে আছে কোথাও, তাহলে এটা কিন্তু আমাদের সত্য কথা বলেছে। ওকে, তাহলে আমরা লিখে দেবো এখানে সত্য। 5 নাম্বারটা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় 12 পাই r² বর্গ সেমি। আচ্ছা, তা দেখো চলো আমরা বের করে দেখব যে অর্ধগোলকের ব্যাসার্ধ যখন দেওয়া আছে তো সমগ্র তলের ক্ষেত্রফল কত বের হচ্ছে, যদি এটা হয়তো সত্য, না হলে মিথ্যা। তো অর্ধগোলক যেটা, অর্ধগোলকের দেখো সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা যেটা হয় আমাদের 3 পাই r² হয়, এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কী করে হয় এটা দেখো, এই যে অর্ধগোলক ছবিটা এভাবে তোমরা তৈরি করতে পারবা। অর্ধগোলক দেখো সম্পূর্ণ গোলক যেটা ফুটবল, সম্পূর্ণ গোলকের যে সমগ্র তলটা, হ্যাঁ উপরের তলটা, তার ক্ষেত্রফলটা হয় 4 পাই r²। তাহলে অর্ধেক যেটা হয়ে যাবে মানে যে বক্রতলটা, তাহলে এই বক্রতলটা কিন্তু আমাদের 2 পাই r² হবে, এই যে এর অর্ধেকটা বক্রতলটা, আর এই তলটা সমতল, এখানে ব্যাসার্ধ কিন্তু আর আমরা, ঠিক আছে, আর ধরে কাজ হচ্ছে, এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর। তাহলে এই যে সমতলটা কিন্তু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা পাই r² বর্গ একক। তাহলে দেখো এই যে 2 পাই r² আর এই তলটা পাই r², এই দুটো তল নিয়েই তো অর্ধগোলকের সমগ্র তল, তো সমগ্র তল ক্ষেত্রফল হয়ে যাবে 3 পাই r²। এবার চলো এখানে আমরা বসাই 3 ইন্টু, দেখো এখানে পাই আছে, এখানে পাইয়ের মান বসাবো না, 3 পাই রেখে দিলাম। এবার আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ 2r বলেছে, তাহলে আর এর জায়গায় 2r লিখতে হবে, r²। 3 পাই ইন্টু, তাহলে এখানে দেখো 4r² পেয়ে যাবা, তাহলে 4 3 12 পাই r²। দেখো আমাদের এই যে এখানে আমরা সরল করে কত পেয়ে গেলাম, 12 পাই r², আমাদের যেটা আছে সেটাই আমরা পেয়ে গেলাম। তাহলে এটাও আমাদের কি, এটা আমরা কি পেয়ে গেলাম, সত্য পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো সত্য, অ্যান্সার লিখে দেবো, তাহলে আমরা সত্য। 6 নাম্বার কি বলেছে দেখো, এই যে তথ্যগুলি আছে এর সংখ্যাগুরু মান 16 বলে দিয়েছে। তার সংখ্যাগুরু মান 16 হলে এক্সের মান কি 16 হবে। দেখো সংখ্যাগুরু মান 16 বলতে কি 16টা বেশিবার থাকবে, তাহলে এখানে একটা 16 আর একটা 16,
ঠিক আছে, 2 16 দেখো 17 কিন্তু দুটো আছে এই যে। তো সংখ্যাগুরু মান কী? সংখ্যাগুরু মান বলতে যে সংখ্যাটা বেশিবার থাকবে, এই তথ্যের মধ্যে যে সংখ্যাটা বেশি আছে সেই সংখ্যাটাকে বলবো সংখ্যাগুরু মান। তাহলে তথ্যের সংখ্যাগুরু মান যখন 16 বলেছে, তাহলে এক্সের মানটা কিন্তু 16 হতে হবে। এটা মনে রাখো, এক্সের মানটা কত হতে হবে? এক্সের মানটা 16। কারণ এক্সের মানটা যদি 16 হয়ে যায় তাহলে 16 কটা হয়ে যাবে? 3টা 16 হয়ে যাবে। এই যে 2টো 16 আছে আর এক্সের মানটাও 16, 3টা 16, তখন 16টা কি বেশিবার হয়ে গেল, বেশি সংখ্যক। তখনই আমরা এই তথ্যের সংখ্যাগুরু মান 16 বলতে পারবো, তাই না? তার জন্য এখানে সংখ্যাগুরু মান 16 হলে পরে এক্সের মানটাও 16 হতে হবে আমাদের। তো এই কথাটা কিন্তু ঠিকই বলেছি, এক্সের মান 16ই হবে। তো এটা আমাদের সত্য। এবার আমরা 4 প্রশ্নতে চলে আসবো। এগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে। তো দেখো এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে, আর এ স্কোয়ার টাকার মানে আসলটা এই যে যেটা আমাদের পি, এ স্কোয়ার টাকার এত মাসের সুদ, সময়টা দেখো সময়টা মাসের আছে। তো সময়টা যখন মাস আছে কে বছরে করে নেব আমরা। আর সুদ দেখো সুদও দেওয়া আছে, তাহলে এর মান বের করতে বলেছি। আচ্ছা চলো দেখো, তাহলে আমরা এখানে সরল সুদের সূত্র যেটা সেটা আমরা কাজে লাগাবো এই ক্ষেত্রে। তো সরল সুদের সূত্রটা তোমরা জানবা, আই সমান সমান পিটি আর বাই 100। এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। সব মানগুলো দেওয়া আছে, চলো মানগুলো আমরা পুট করি। আই হচ্ছে সুদ, দেখো সুদ বলেছে এ কিউব বাই 60, এ কিউব বাই 60 সমান সমান। পি হচ্ছে আসল, এই যে এ স্কোয়ার টাকার, এই যে যত টাকার বলবে সেটাই আসল ধরে নিবা তোমরা, এ স্কোয়ার টাকার। তাহলে এখানে পিটাও কিন্তু আমাদের এ স্কোয়ার। আর টি হচ্ছে সময়, দেখো সময় বলেছে 4a/3 মাসের, 4a/3 এটা মাস আছে না, তাহলে মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করে নিবা। মাসকে 12 দিয়ে যদি ভাগ করে দাও তখনই বছর হয়ে যাবে। কারণ আমাদের কি করতে হবে, ওই যে বার্ষিক আছে, তাহলে মাসকে বছরে করে নিবা। ওকে, তা বছর করার জন্য দেখো শুধু 12 দিয়ে ভাগ করে দিয়েছি, তখন আমাদের কী হয়ে গেলো, এটা বছরে চলে আসলো। আচ্ছা তাহলে দেখো সময়টা কিন্তু বসিয়ে দিলাম। এবার আরটাও কিন্তু এখানে বলে দিয়েছে a/5, তাহলে এখানে দেখো a/5। আর এই যে 100টা নিচে ছিল না, তাহলে 100টাকে আমরা 1/100 এইভাবে লিখে দিলাম। চলো এবার এখান থেকে সরল করে আমরা দেখো এর মানটা পেয়ে যাব। তো এখানে আমরা যদি সরলটা করি, দেখো এই 0 কাটাকাটি করতে পারবা। আচ্ছা 4 3 12 এটা কাটাকাটি করতে পারবা। তারপরে এই যে 3 2 6 এটা কাটাকাটি করতে পারবা। আর এখানে 2 5 10, এই যে। এবার দেখো এখানে এ স্কোয়ার এ আছে, তাহলে এখানে এ স্কোয়ার এ কিউব, এখানে এ কিউব আর এখানে এ কিউব, দেখো কেটে গেল, তাই না? তাহলে এগুলো কিন্তু কেটে গেছে। আচ্ছা সবগুলো কাটেনি, এখানে একটা এ থাকবে, সবগুলো কাটলে এর মান পাবো কী করে? তো আমাদের এটা আছে এখানে। আচ্ছা তাহলে দেখো তো কারা কারা থেকে গেলো এখানে। আচ্ছা এখানে কিছু নাই, বাঁদিকে কিছু নাই, তো 1 থাকবে, কাটাকাটি করছি 1 থাকবে এখানে। আর এখানে দেখো এখানে a/3 আছে, এই যে এখানে আমাদের উপরে এ দেখতে পাচ্ছি আর নিচে এখানে 3, এটা 5 আর 5 আছে, 5 5, এই যে দেখো। তাহলে এখান থেকে আমরা এর মানটা সহজে পেয়ে যাব, এদের গুণ করি। তাহলে এখানে 1 সমান সমান a/, এদের গুণ করলে কত হবে? 5 5 25, 25 3 75। তাহলে এর মানটা কত দেখতে পাচ্ছি, বর্জন করে নাও, তাহলে এ সমান সমান হয়ে যাবে আমাদের 75। দেখো এই যে আমাদের অ্যান্সারটা। তাহলে এর মান যে বের করতে বলেছিল কত পেলাম আমরা পেয়ে গেলাম 75 পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্নটা দেখো, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? আচ্ছা এই টাইপের অঙ্কগুলো হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার, কারণ একই অঙ্ক বারে বারে প্র্যাকটিস করলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? অঙ্ক রিপিট আসুক, সেই রিপিট আসা অঙ্কগুলো যদি ভালো করে দেখো তাহলে আরও বুঝতে পারবা। এই জন্য এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে আমরা করেছি, তোমরা যদি আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তো এই অঙ্কটা কিন্তু তোমরা পেয়ে যাবা। তো চলো আমি দেখাচ্ছি, দেখো কীভাবে অঙ্কটা হবে। দেখো n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তো আমরা ধরে নেব n বছর পূর্বে জনসংখ্যা ছিল x বছর। তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যা হবে, দেখো এই যে জনসংখ্যা কত, n বছর পর জনসংখ্যা p আছে, তাহলে x থেকে মানে x ইন্টু আগে ছিল পূর্বে x জনসংখ্যা, তাহলে x ইন্টু 1 এখানে হবে। দেখো এই যে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে বৃদ্ধি পেলে প্লাস হবে এখানে কত r% বলতে r/100 দেবো। আর এখানে হবে কত বছর, সময়টা n বছর, তাহলে এখানে সময়টা হবে n। ওকে, আর এই যে আমাদের দেখো n বছর পর জনসংখ্যা আমরা বের করছি, n বছর পর জনসংখ্যা এটা, যেটা কিন্তু p বলে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের p, তাই না? n বছর পূর্বে জনসংখ্যা যদি x হয়, তাহলে n বছর পর জনসংখ্যা হবে এটা,
এই যে n বছর পর, যেটা আমাদের এখানে বর্তমান জনসংখ্যা পি বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের কার মানটা, এক্সের মানটা বের করে নেব। তখন আমরা পেয়ে যাবো যে n বছর পূর্বে জনসংখ্যা যে আমরা ধরেছিলাম এক্স, তো সেটা আমরা বেরিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে এক্সের মানে কী করে পাবা, দেখো এটা আমাদের পি এর নিচে নামিয়ে দাও। এটা 1 প্লাস r/100 যে হোল টু দ্য পাওয়ার n। আচ্ছা, এখানে তোমরা এটা সরল করতে পারবা, এক্স সমান আচ্ছা এটা এইভাবে রেখে দাও, এই যে পি ইন্টু 1 প্লাস r/100, আর এখানে পাওয়ারটা যে মাইনাস n করে দিলাম। আচ্ছা, নিচে ছিল না, এটাকে উপরে নিয়ে গেলে পরে পাওয়ারটা শুধু মাইনাস করে নেবা। ঠিক আছে, এভাবে করা যায় সূচকের নিয়মে। তাহলে এই যে আমাদের এক্সের মান, যেটা পূর্বে জনসংখ্যা, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল আমাদের এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো। এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটা বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এটা আমাদের ভালো প্রশ্ন। দেখো তাহলে এখানে প্রথমে কী করব, আচ্ছা এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে এক্সের জায়গায় আলফা বসাতে পারবো। বীজদ্বয় বলতে কি, এক্সের মানগুলোকে বীজদ্বয় বলা হয়, মানে এক্সের মান আলফা আর বিটা এটা বলেছে। তাহলে এক্সের মান আলফা বিটা হলে দেখো এক্সের জায়গায় আলফাও বসাতে পারবো, এক্সের জায়গায় বিটাও বসাতে পারবো। যদি আমরা আলফা বসাই তাহলে সমীকরণে দাঁড়াবে কীভাবে, এ আলফা স্কোয়ার, এক্সের জায়গায় আলফা বসিয়ে দেবো, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজিক্যাল টু 0। দেখো এভাবে আমরা সমীকরণটা তৈরি করতে পারবো। কারণ এখান থেকে দেখো আমরা কি করব, এই যে ফিগারটা লক্ষ্য করো, বি আলফা প্লাস সি, এটা আমরা এর মানটা আমরা বের করব। তো বি আলফা প্লাস সি, দেখো তো এখান থেকে যে মানটা বের করি, এই যে বি আলফা প্লাস সি, তাহলে এখানে এ আলফা স্কোয়ারটা আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস এ আলফা স্কোয়ার হয়ে যাবে। একইভাবে আমরা বিটা এখানে বসাবো। ঠিক আছে, বিটা বসিয়ে এই বি বিটা প্লাস সি এর মানটা বেরিয়ে আসবে। তাহলে যদি বিটাটা বসাই, তাহলে এবং আমরা দিয়ে দিলাম, তাহলে এ বিটা স্কোয়ার পাবা প্লাস বি বিটা প্লাস সি ইজিক্যাল টু 0। এখানে ইমপ্লাইজ আমাদের এখানে দেখো এই যে বি বিটা প্লাস সি, মানে এর মানটা আমরা বের করছি। দেখো বি বিটা প্লাস সি, দেখো যার মানটা বের করতে বলেছি, প্রশ্নটা দেখবা, প্রশ্ন থেকে অনেক কিছু সাহায্য হয়, তখন তোমরা বুঝতে পারবা কীভাবে অঙ্কটা হবে, তাই না। তাহলে বি বিটা প্লাস সি সমান করতে হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। দেখো এটা আমরা ডান দিকে নিয়ে আসবো, এ বিটা স্কোয়ার। ওকে, আচ্ছা চলো আমরা দেখো এদের মানগুলো যখন বের করে নিয়েছি, এখন আমরা বসিয়ে দিই এখানে। তাহলে দেখো 1/বি বি আলফা, এখানে দেখো ভালো করে, তাহলে দেখো তাহলে এখানে বি আলফা প্লাস সি এর মানটা তো আমরা বের করলাম, বি আলফা প্লাস সি মাইনাস এ আলফা স্কোয়ার, তাহলে এখানে মাইনাস এ আলফা স্কোয়ার প্লাস 1/, দেখো এখানে বি বিটা প্লাস সি, তাহলে বি বিটা প্লাস সির মানটা কত বের করলাম, এই যে মাইনাস এ বিটা স্কোয়ার, মাইনাস এ বিটা স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, এবার আমরা এখানে একটু সরল করে নেব। চলো সরলটা দেখো তো এখানে, আচ্ছা এখানে মাইনাসটা আমাদের ছুটে গেছে, এই মাইনাসটা দিতে হবে। তাহলে এটা সমান, আচ্ছা এটা দেখো, এটা -1/এ আলফা স্কোয়ার, এভাবে এটা সাজিয়ে নিলাম। এটা প্লাস মাইনাস এটা মাইনাস করে নিতে পারবা, 1/এ বিটা স্কোয়ার। আচ্ছা আমরা এখানে এক কাজ করি, এখান থেকে আমরা মাইনাস এ কমন নিয়ে নেব। মাইনাস এ যদি কমন নিয়ে নাও, তো এটা 1/আলফা স্কোয়ার পাবা, এটা প্লাস হয়ে যাবে, এটা 1/বিটা স্কোয়ার। এভাবে সমীকরণটা দাঁড়িয়ে গেল। আচ্ছা সমান -1/এ এদিকে রয়ে গেল। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার লসাগু, তাহলে আলফা স্কোয়ার চলে আসলো, এখানে বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার চলে আসলো, এখানে আলফা স্কোয়ার, ভগ্নাংশের যোগ বিয়োগ করে এটা পেয়ে যাবে। সমান -1/এ। আচ্ছা দেখো এখন আমরা এই যে এটা এ এটা বি ধরে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সূত্র, এটাকে এ ধরলাম, তার সূত্রটা হবে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার -2 আলফা বিটা, আর নিচে যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, একে আমরা লিখলাম আলফা বিটা তার হোল স্কোয়ার। এই যে দেখো, তাহলে এখানে দেখো আমাদের এই যে আলফা প্লাস বিটা, এই যে আলফা প্লাস বিটার মানটা আমরা বের করতে পারবো, আর আলফা বিটার মানটাও বের করতে পারবো। কীভাবে, এই যেখানে দেখো আমাদের এই যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কী হবে, দেখো তোমাদের এখানে দেখাচ্ছি আমি। এই দেখো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা পেয়ে যাবা। বীজদ্বয়ের সমষ্টি -b/a, আর বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের গুণফল যেটা হচ্ছে আলফা বিটা হবে আমাদের কত, আলফা বিটা হবে আমাদের c/a। এই যে দেখো
বীজের যোগফল হয় মাইনাস বি বাই এ, আর বীজের গুণফল যেটা আলফা বিটা সি বাই এ। ঠিক আছে, এই যে দেখো আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম, আর আলফা বিটার মান পেয়ে গেলাম। এখানে আমরা বসিয়ে দেবো। চলো এখানে আমরা যদি পুট করে দিই, তাহলে দেখো এই সমান সমান মাইনাস ওয়ান বাই এ রয়ে গেল। তাহলে এখানে আমাদের মানটা বসিয়ে দেবো, আলফা প্লাস বিটা বের করলাম মাইনাস বি বাই এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা সি বাই এ, আর নিচে আলফা বিটা, তাহলে সি বাই এ তার হোল স্কোয়ার, বন্ধনীটা ঘিরে দিলাম। এবার এখানে এটা সরল করে আমরা কি পেয়ে যাব, আমাদের অ্যান্সার চলে আসবে। চলো আমরা সরলটা করি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা প্রথমে আগে ভেঙে নিই, মাইনাস ওয়ান বাই এ আছে, বাইরে থাক। এটা পেয়ে যাবা বি স্কোয়ার বাই এ স্কোয়ার পেয়ে যাবা, স্কোয়ার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস 2c বাই এ হয়ে যাবে। আর নিচে সি স্কোয়ার বাই এ স্কোয়ার এভাবে দাঁড়িয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে দেখো আমরা একটু সরলটা তোমাদের দেখাবো আমি। মাইনাস ওয়ান বাই এ, আচ্ছা এখানে দেখো আমাদের উপরে কিন্তু ভগ্নাংশ মেন টানটা দিলাম, উপরে ভগ্নাংশ যোগ বিয়োগ, এখানে এ স্কোয়ার লসাগু করতে পারবা, আর এটা বি স্কোয়ার নেমে যাবে, এটা মাইনাস, এটা 2ac পেয়ে যাবা। এই যে এখানে আমাদের এই যে একটা এ বাদ চলে যাবে, একটা এ তো হয়ে যাবে, তাই না? এই যে এ আর এ স্কোয়ার ভাগ করলে এ পাবা, 2c আছে আর এ গুণ 2ac হয়ে যাবে। আর নিচে সি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, আমরা ওটা বসিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এদিকে ঘিরে দিলাম মাইনাস ওয়ান বাই এ। আচ্ছা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা প্রথম ভগ্নাংশ বাই ভগ্নাংশ আছে, মানে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তার প্রথম ভগ্নাংশটা আমরা লিখে দেবো বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার, আর নিচের ভগ্নাংশটা কী করবো, উল্টে যায়, তাহলে এটা হবে এ স্কোয়ার বাই সি স্কোয়ার, এভাবে করে নিতে পারবো। আচ্ছা এই যে এ স্কোয়ার আমরা কেটে দিতে পারবো। দেখো আমাদের কীভাবে দাঁড়িয়ে গেলো এটা, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল এই যে এটা মাইনাসটাতে গুণ করলে পরে এটা আমরা আগে 2ac লিখে দিলাম, তারপর মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম, দেখো মাইনাস দিয়ে গুণ করলে এটা ঘুরে যাবে। আর নিচে দেখো, নিচে আমাদের আছে এ আর সি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার, দেখো এইভাবে চলে আসলো। তো এই যে আমাদের সরলটা করলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, সেইভাবে তোমরা অ্যান্সারটা করে নিতে পারবা। খুব ভালো প্রশ্ন ছিল। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাব, 4 নম্বর প্রশ্ন। আচ্ছা আমাদের এখানে দেখো এই যে এ বাই দেওয়া আছে, বি বাই সি বাই, এবার এটা আবার দেওয়া আছে, এখানে পি আছে, তাহলে আমাদের এখান থেকে পি এর মানটা বের করতে হবে। আচ্ছা আমরা কি করব, সবাই তো সমান সমান আছে, তো সবাইকে আমরা কে ধরে নিব। দেখো কে ধরে আমরা প্রত্যেকের মানগুলো আমরা বের করে পি এর মানটা বের করে নিব। তো এখানে লক্ষ্য করো তো, দেখো আমাদের আছে এই যে দেখো এই যে এ বাই √3, বি বাই √5, সি বাই √7 আছে, সমান সমান আবার আছে √3a, আচ্ছা প্লাস √5b মাইনাস √7c বাই পি আছে। আচ্ছা এদেরকে সবাইকে আমরা কী ধরে নেব, কে ধরে নিলাম। ওকে, কে ধরি, লিখে দেবো কি ধরি লিখে দেবো। তাহলে আমরা দেখো কে ধরলে পরে এরো মানটাও কে, এই যে এ বাই √3, এটা সমস্যা আমরা কি কে বলতে পারবো। তো এখান থেকে এর মানটা পেয়ে যাবা, এই যে কত পেয়ে যাবা, √3k পেয়ে যাবা এর মানটা। একইভাবে বি এর মানটা পেয়ে যাবা, তাহলে বি এর মানটা কত পাবা, এই যে কে এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে √5k হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে সি এর মানটা পেয়ে যাবা, সি এর মানটা পেয়ে যাবা এই যে √7k পেয়ে যাবা, তাই না? সবাই তো কে এর সঙ্গে সমান। আচ্ছা আর এটাও তো আমাদের দেখো, এটাও তো কে এর সঙ্গে সমান, তাহলে আমাদের এই যে √3a প্লাস √5b মাইনাস √7c বাই পি সমান সমান কে। আচ্ছা আমরা এখন কী করব, এই যে এ বি সি আছে না, তাহলে এ বি সি এর মান তো আমরা বের করে নিয়েছি, এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলেই দেখো আমাদের পি এর মানটা কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে আমরা মানটা যদি বসাই, তাহলে √3 ইন্টু এর মান কত, এই যে √3k বসিয়ে দিলাম, প্লাস √5 আছে, এবার বি এর মান আছে √5k মাইনাস √7, সি এর মান √7 ইন্টু √7k, নিচে পি, আর এদিকে আবার কে আছে। তাহলে দেখো কেগুলো কিন্তু কেটে যাবে, এই যে এখানেও কে, এখানেও কে, এখানেও কে, এখানে কে কমন নিয়ে কে কেটে দিতে পারবা। তাহলে এখানে সরলটা কত, √3 গুণ করে 3 হয়ে যাবে, প্লাস √5 5 পেয়ে যাবা, মাইনাস আর √7 7 পেয়ে যাবা।
আর নিচে পি রয়ে গেল, আর এদিকে কেটা কেটে গেছে, কে কেটে গেছে তো 1 আছে। তাহলে এখানে দেখো যোগ বিয়োগটা, এই যে দেখো এটা হয়ে যাবে আমাদের 8 আর এটা 7, তাহলে 8 থেকে 7 চলে গেলে এটা 1, এই যে 1/p = 1। তাহলে এখান থেকে পি এর মানটা তোমরা পেয়ে যাচ্ছ কত, 1 পেয়ে যাচ্ছ। দেখো পি এর মান বের করতে বলেছিল, দেখো আমরা বেরিয়ে গেছি, এটাই অ্যান্সার আমাদের। চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন দেখো, আমাদের একটি বৃত্তের এবি এবং এসি দুটি যে পরস্পর লম্ব বলে দিয়েছে। তাহলে এবি 5 সেমি এবং এসি 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। আচ্ছা, ভালো প্রশ্ন। তো দেখো এখানে ছবিটা আগে তৈরি করি, ছবিটা তৈরি করে আরও ভালো করে প্রশ্নটা আমরা বুঝবো। তাহলে এখানে আমাদের কি বলেছে, এই যে দেখো আমাদের বলেছে এই যে একটি বৃত্ত বলেছে। চলো বৃত্তের ছবিটা তোমাদের আগে তৈরি করে দেখায়। এই যে তাহলে এবি আর এসি দুটি যে পরস্পর লম্ব বলেছে, তো তাহলে এবিটা দেখো এখানে এবিটা 5 সেমি আর এসিটা 12 সেমি। এসিটা কিন্তু বড় আছে, তাহলে এসিটা এইভাবে তৈরি করে দেবে, এসিটা বড় আছে না, তাহলে এই যে এসি এটা এ নিলাম আর সি নিলাম, এসি বড়, আর এবিটা 5 সেমি আর ছোটো হবে, পরস্পর লম্ব আবার। তাহলে এই যে দেখো এখান থেকে আমরা এটা আমরা এবি নিয়ে নিলাম, এই যে এবি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত 12 সেমি এসিটা, আর এটা হচ্ছে আমাদের 5 সেমি, এই যেটা আমাদের 5 সেমি। আচ্ছা, এবার কী বলেছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে আমি বিসিটা যোগ করে দিচ্ছি, ওকে। এই যে বিসিটা আমরা যোগ করে দিলাম, মানে ত্রিভুজ তৈরি করছি আমি, এই যে বিসিটা। তা লক্ষ্য করো এই যে এবিসি যে ত্রিভুজটা আছে, তাহলে এবিসি ত্রিভুজের দেখো এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 12 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে এখানে তোমাদের আমি যেটা বলবো পরস্পর লম্ব মানে কি, মানে এই যে এসি আর এবি পরস্পর লম্ব বলেছি, তাহলে এই কোণটা কত হবে, পরস্পর লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই যে তার সমকোণী ত্রিভুজ হলে পরে বিসিটা কি অতিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ, আর এইভাবে দেখো আমাদের বৃত্তটা তৈরি হয়েছে, একটা পরিবৃত্ত তৈরি হয়েছে, শীর্ষবিন্দুগুলি দিয়ে গেছে বৃত্তটা। তার সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের যে কেন্দ্রবিন্দুটা হয় অতিভুজের মধ্যবিন্দুতে হয়, তাই না। এটা হবে আমাদের কেন্দ্রবিন্দু, যেটা ও নাম দিয়ে দিলাম। এটা যদি আমাদের কেন্দ্রবিন্দু হয় তাহলে পরিব্যাসার্ধ কি ওসি, তাই না। তাহলে ওসি পেয়ে যাব। তা আমরা আগে আমাদের কি বিসি দরকার। তো দেখো বিসি বাহু দৈর্ঘ্য, দেখো সমকোণ ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য জানা আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য পেয়ে যাব। সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি আমরা এসি ধরে নিলাম, 12 স্কোয়ার মানে 144, আর লম্ব ধরো আমরা এই যে এবিকে ধরলাম 5, মানে 5 স্কোয়ার 25, এটা যোগ করে পেয়ে যাবো 169। তাহলে বিসি স্কোয়ার যদি 169 হয় তাহলে বিসি কত হবে, 13 হয়ে যাবে, 169 বর্গমূল 13। তাহলে বিসিটা 13 পেয়ে গেলাম, বিসি 13 পেয়ে গেলে ওসি কত হবে, ওসি কিন্তু আমাদের ব্যাসার্ধ, তাহলে 13/2। দেখো এটা আমাদের ওসি। এটাকে যদি ভাগ করে নাও, 2 6 12, এটা 1 নেমে যাবে, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 2 5 10। দেখো এই যে আমাদের যেটা ওসি কত পেয়ে গেলাম, 6.5 সেমি পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের কি, এটাই হচ্ছে আমাদের যে প্রশ্নে বলেছিল বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছিল, এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করে নিলাম 6.5 সেমি। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো আমাদের 3টি বিন্দু দেওয়া আছে, মানে কেন্দ্রবিন্দু এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো যদি এবি 5 সেমি, বিসি 7 সেমি, সি 6 সেমি হয়, তবে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। খুব ভালো প্রশ্ন এটা বলেছে। দেখো চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করি। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে ছবিটা তৈরি করব। ছবি তৈরি করলে আমাদের প্রশ্ন ভালো করে বোঝা যাবে। ওকে, তো আমাদের যেটা বলেছে 3টি বৃত্ত আছে আর বহিঃস্পর্শ করেছে, তো ছবিটা এভাবে তৈরি করতে পারবো। দেখো এখানে ধরো এই যে আমাদের একটি বৃত্ত, এবার আবার এইভাবে আমরা দেখো বহিঃস্পর্শ করেছে, মানে এখানে ধরে স্পর্শ করেছে, এই যে আমাদের একটি বৃত্ত। আর একটা বৃত্ত এইভাবে হবে, দেখো এই দুটি বৃত্তকে এবার স্পর্শ করে যাবে, মানে এইভাবে করে আমাদের এইভাবে একটা বৃত্ত তৈরি হবে। এই হচ্ছে আমাদের 3টি বৃত্ত। কেন্দ্রগুলো দেখো, ধরো আমরা এই কেন্দ্রটার নাম আমরা এ দিয়ে দিলাম, এই কেন্দ্রের নাম আমরা বি দিয়ে দিলাম, আর এই কেন্দ্রের নাম আমরা
আচ্ছা এটা আমরা বি দিই, আচ্ছা এটাকে আমরা সি করি, সে নাম কোনো ব্যাপার নয়, যেদিকে দিতে পারি এ বি সি, ভালো দেখাবে তো। তাহলে আমরা কী করবো দেখো তো, এ বি যোগ করি। তাহলে এখানে আমরা এই যে এ বি যোগ করে দিলাম, এদিকে আমরা এসি যোগ করে দিই, এদিকে আমরা বিসি যোগ করে দিই, এই যেভাবে যোগ করে দিলাম। আচ্ছা এখানে যে আমাদের এখানে ছেদ করেছি, এই ছেদ বিন্দুগুলোর নাম আমরা দিয়ে দিচ্ছি, এই ছেদ বিন্দুর নাম আমরা পি দিয়ে দিলাম। আচ্ছা আর এখানে ছেদ করেছে এটা আমরা আর নাম দিয়ে দিলাম, আর এখানে ছেদ করেছে এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম। এভাবে ছেদ করেছে এই জায়গায়। তাহলে দেখো তো এখানে আমাদের বাহুগুলো কিন্তু দেওয়া আছে, এ বি, এ বি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, আর সি এ দেওয়া আছে। বাহুগুলির দৈর্ঘ্য যে ত্রিভুজটা পেলাম না, এই যে কেন্দ্রগুলি যোগ করে যে ত্রিভুজটা পেলাম, সেই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে সি কেন্দ্রের বিশিষ্ট, দেখো এই যে আমাদের সি কেন্দ্র নিলাম, তাহলে সি কেন্দ্রের বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, মানে এখানে যদি সি কিউর মানটা বের করতে পারি আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, তাই না, এই যে সি কিউ। আচ্ছা তা লক্ষ্য করে এখানে আমরা কিভাবে করব, এখানে দেখো এই যে এ বি যে বাহুটা আছে, এই যে আমাদের দেখো তো এপি প্লাস কি বিপি আছে না, মানে এপি প্লাস বিপি, এই যে এপি প্লাস বিপি, এভাবে এবিটা আছে। আচ্ছা আমরা কাজ করি, এই যে বাহুগুলোকে আমরা একটু ধরে নিই, ব্যাসার্ধগুলো, প্রত্যেকটা বৃত্তের আমরা ব্যাসার্ধ ধরে নেব। তো ধরে নিলাম আমরা এই যে বিপিটা, এটাকে আমরা এক্স ধরে নিলাম, ওকে, এটা এক্স, এটা ধরে আমরা ওয়াই ধরে নিলাম, এটা ওয়াই, আর এটাকে আমরা জেড ধরে নিলাম। এই যে এ কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ জেড, বি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ আমাদের এক্স, আর সি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ ওয়াই। এই ওয়াইয়ের মানটা বের করলে আমাদের হয়ে যাবে, ওকে। আচ্ছা চলো দেখো এবার আমরা কি করব, এই যে এ বি সমান সমান এপি প্লাস বিপি, এই যে এ বিটা এপি আর বিপি নিয়ে হবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে এই যে এপি আর বিপি, দেখো এটা যদি জেড হয় এটা আমাদের জেড হবে, এটা এক্স হলে এটা এক্স হবে, ব্যাসার্ধ তো সমান হয়, এটা ওয়াই হলে পরে এটা আমাদের ওয়াই হবে, তাই তো। এই মানগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এ বি যেটা, দেখো এখানে প্রশ্নে এ বি কিন্তু 5 সেমি, তাহলে এটা 5, আর এপি তো এপি জেড, এটা জেড প্লাস, আর বিপি এক্স, এটা এক্স। তাহলে আমরা এখানে পেলাম, দেখো কত পেয়ে গেলাম, এক্স প্লাস জেড সমান সমান 5, এই যে একটা সমীকরণ পেয়ে গেলাম। একইভাবে আমরা বিসিটা করি, এই যে বিসি আছে না, তাহলে বিসিটা কত হবে, দেখো তো বিসিটা আমরা দেখতে পাচ্ছি এই যে বি কিউ প্লাস কিউসি, তাই না। তাহলে বিসি এটা তো আমরা এক্স প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই, আর বিসির মান জানা আছে, তাহলে এক্স প্লাস ওয়াই, বিসির মান কত 7, এটা 7 হয়ে যাবে, কে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। একইভাবে এসি থেকে দেখো এসিটা আমরা কি লিখতে পারবো, এসিটা হচ্ছে জেড প্লাস ওয়াই, তাই না, তাহলে আমরা জেড প্লাস ওয়াই লিখতে পারবো, এই যে ব্যাসার্ধগুলো এটা জেড, আর এখান থেকে ওয়াই আছে, আর এসির মান জানা আছে, তাহলে জেড প্লাস ওয়াই সমান সমান, এসির মানটা দেখো এই যে বলে দিয়েছে 6 সেমি, তাহলে এখানে আমরা 6 সেমি, আমরা 3 নং নাম দিয়ে দিলাম। তাহলে এবার কী করবো, এই যে 1 2 3 এদেরকে যোগ করে নিব আমরা, তাহলে 1 যোগ 2 যোগ 3, এভাবে 1 2 3 যোগ যদি করি, তাহলে যোগ করো তো এখানে দেখো, এখানে যে যোগ করো, তাহলে এক্স দেখো এক্স, এখানে একটা এক্স আছে, আর এখানে একটা এক্স আছে, মানে 2x আছে, প্লাস ওয়াই দেখো এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, 2y আছে, দুটো ওয়াই, জেড এখানে একটা জেড, এখানে একটা জেড, মানে 2z আছে, এভাবে। আর এখানে যে 5 7 আর 6 এদের যোগ করে পেয়ে যাবে 18 পেয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের 2 কমন যাবে, 2 কমন নিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে যাবে, এটা আমাদের 18 আছে, এই যে 2 নং 18। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 9 পেয়ে গেলাম। একে আমরা 4 নং নাম রেখে দিলাম। এবার ওয়াইয়ের মানটা দরকার না, দেখো এই যে 4 থেকে, দেখো 4 থেকে আমরা কাকে বাদ দেবো, 4 থেকে আমরা বাদ দিয়ে দেবো এই যে এটা, এই যে 2টা বাদ দিয়ে দেবো, এক্স ওয়াই আছে, সরি এক্স ওয়াই এটা বাদ দিব না, এটা বাদ দেবো একটা, ঠিক আছে। এই যে 4 নং থেকে আমরা যদি একটা বাদ দিয়ে দিই, মানে এক্স আর জেড কেটে যাবে, তাহলে এক্স জেড কেটে গেলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, ওয়াই মানটাই দরকার। আমরা করবো এখন এই যে 4 নং সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণ বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে দেখো তো, আমি বিয়োগটা তোমাদের দেখাচ্ছি, দেখো 4 নং সমীকরণটা হচ্ছে এটা, এখান থেকে বিয়োগ করছে 1 নংটা আছে আমাদের, দেখো 1 নংটা আছে আমাদের এক্স প্লাস জেড আছে 1 নং, বসিয়ে দিলাম সমান সমান 4 নংয়ের ডান পক্ষটা 9, আর মাইনাস হবে বিয়োগ করেছি, আর 1 নংয়ের ডান পক্ষটা আছে 5, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 5। এবার এখানে সরল করে নাও, এক্স
প্লাস ওয়াই প্লাস জেড বন্ধনী উঠাবো মাইনাস এক্স হবে মাইনাস জেড হয়ে যাবে এটা বিয়োগ করে এটা তো তোমরা 4 পেয়ে যাবে। তো এখানে এক্স কেটে যাবে, এখানে জেড কেটে গেলো, তাহলে দেখো তো ওয়াইয়ের মানটা পেয়ে গেলে তোমরা কত পেয়ে গেলে 4 পেয়ে গেলে, তাই না? এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে বলেছিল আমাদের এই যে সি কেন্দ্রীয় বৃত্তের যে ব্যাসার্ধ যেটা ওয়াই আমরা ধরেছি, ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। ওকে, আমাদের অ্যান্সার চলে এসেছে 4 সেমি। সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এই যে সি কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? 4 সেমি পেয়ে গেলাম। খুব ভালো প্রশ্ন ছিল এটা। হ্যাঁ, এবার 7 নম্বরে চলে আসবো আমরা। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি 13 সেমি বলে দিয়েছে। বড় বৃত্তের একটি যে ছোট বৃত্তের একটি স্পর্শক হলে ওই যে দৈর্ঘ্য কত হবে? চলো, ভালো প্রশ্ন আছে। ছবিটা আমরা আগে তৈরি করি। আমাদের এখানে দুটি এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাহলে আমরা দেখো একটা বড় বৃত্ত হবে আর একটা এখান থেকে একটা ছোট বৃত্ত তৈরি করবো, একই কেন্দ্র হবে, কেন্দ্র কিন্তু একটাই আছে। এবার দেখো প্রশ্ন যেটা বলেছে যে বড় বৃত্তের একটি যে ছোট বৃত্তের একটি স্পর্শক হবে, মানে বড় বৃত্তের যেটা, মানে এভাবে প্রশ্ন হবে। দেখো কথাটা, এই যে দেখো, এই যে বড় বৃত্তের যেটা যে এ বি যেটা, তাই না? এটা আমরা ওর নাম দিয়ে দিলাম। বড় বৃত্তের একটি যে ছোট বৃত্তের একটি স্পর্শক, দেখো এই যে স্পর্শক হয়েছে এটা। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো এভাবে প্রশ্ন বলে দিয়েছে, তাহলে সেই যেটির দৈর্ঘ্য মানে এ বি যেটির দৈর্ঘ্য বের করতে বলেছে। যেটি ছোট বৃত্তকে স্পর্শ করেছে সেই যেটির দৈর্ঘ্য চেয়েছে, এই যে সেই জের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে এ বি যে দৈর্ঘ্যটা দেখো কীভাবে পাবো। আমাদের এখানে কী কী দেওয়া আছে, সেই যে দুটি বৃত্ত ছোট বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। ছোট বৃত্তের ব্যাসার্ধ দেখো তো এভাবে যোগ করলে এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা পি নাম দিতে। এই ওপি দেওয়া আছে কত? 5 সেমি। আর বড় বৃত্তের ব্যাসার্ধ ও এ যোগ করে নাও, দেখো এটা বড় বৃত্তের ব্যাসার্ধ। তো ও এ দেওয়া আছে কত? আমাদের 13 সেমি। ও এ দেওয়া আছে 13 সেমি। আচ্ছা দেখো এখানে আমাদের বের করতে হবে আগে এপিটা আমরা কিন্তু পেয়ে যাব। এপিটা কী করে পাবো? লক্ষ্য করো এখানে এটা কিন্তু আমাদের লম্ব দূরত্ব হবে, যেটা আমাদের এটা আছে দেখো সমকোণ হবে 90 ডিগ্রি। তাহলে যেটা আছে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান জানা হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান জানা হয়ে গেলে তাহলে আমাদের দেখো এই যে আমাদের এই যে বাহুটা এপিটা পেয়ে যাব। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্মটা কাজে লাগবে। এখানে এওপি একটি সমকোণী ত্রিভুজ আছে, এটা কিন্তু লম্ব হবে। ওকে, লম্ব দূরত্ব যেটা। তো এখানে অতিভুজ আমরা ও এ দেখতে পাচ্ছি, এটা যেহেতু সমকোণ হয় অতিভুজ ও এ হবে। তাহলে ও এ স্কোয়ার সমান এই যে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম। দেখো ও এ যেটা আছে 13 স্কোয়ার, আর এপি এখান থেকে বের করব। দেখো এপি পেয়ে গেলে এবি পেয়ে যাব। আগে এপিটা বের করি, তারপরে কীভাবে এবি পাবো সেটা বলবো তোমাদের। এপি স্কোয়ার ওপি 5 দেওয়া আছে, 5 স্কোয়ার। তাহলে এখান থেকে এপি স্কোয়ারের মানটা যদি আমরা বের করি, দেখো এটা 13 বর্গ হয় 169, আর এটা যদি বিয়োগ হয়ে যাবে 5 স্কোয়ার 25, তাহলে -25। আর এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 144। এপি স্কোয়ার যদি 144 হয় তাহলে এপি কত হবে? তাহলে এপি হয়ে যাবে 144 বর্গমূল 12, তাহলে এপি 12। দেখো এবার কিন্তু আমরা এবিটা পেয়ে যাবো। এবিটা হবে এপি এর ডবল 2AP। ঠিক আছে, এই যে এবি যে দৈর্ঘ্য কত হবে? এবি যে দৈর্ঘ্য হবে এপি এর দ্বিগুণ হবে, ডবল হয়ে যাবে। কেন এটা দ্বিগুণ হবে? দেখো এখানে তোমাদের কারণটা বলি। এটা আমাদের একটা উপপাদ্য আছে, ক্লাস 10-এর উপপাদ্য। যে উপপাদ্য এইভাবে আছে যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর, এই যে যেটা আছে না, আমি যদি বলি বড় বৃত্তের ক্ষেত্রে এটা, হ্যাঁ, ছোটো বৃত্তের ক্ষেত্রে না, বড় বৃত্তের ক্ষেত্রে যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে মানে এবি যেটিকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করা মানে এপি সমান পিবি হয়ে যাবে। পি বিন্দুটা এবির মধ্যবিন্দু, তাহলে এপি এর দ্বিগুণ হবে কি? এবি হবে। তার জন্য আমরা এবিটা হয়ে যাবে 2AP হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে হবে। এখানে তোমরা লিখে দিবা কারণটা। কী কারণ লিখবো আবার বলি। ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা লিখে দিবা তোমরা। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা পেয়ে গেছি এপির মানটা। এপি হচ্ছে 12, তাহলে এখানে গুণ করে কত পাবে? 12 দিয়ে 24 সেমি। দেখো সরি দেখা যাচ্ছে না, এই দেখো 12 দিয়ে 24 সেমি। তাহলে আমাদের যে এটির দৈর্ঘ্য বের করতে বলেছিল, ওই যে দৈর্ঘ্য কত আমরা পেয়ে গেলাম 24 সেমি। এই যে অ্যান্সারটা আমাদের 24 সেমি।
আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাব। আচ্ছা, আমাদের হয়ে গেল 7 নম্বর প্রশ্ন। এবার চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, দেখো 8-এর প্রশ্নটা আমাদের কি বলছে। 8 নম্বর প্রশ্নটা আমাদের বলছে tan 2a সমান cot a মাইনাস 18 ডিগ্রি হয়, যেখানে 2a ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, তাহলে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের সহজে হয়ে যাবে, অসুবিধা হবে না। চলো দেখো, তোমাদের আমি এটা করে দেখাচ্ছি কী করে তোমরা করবা। এখানে পূরক কোণের সূত্র আমাদের কাছে লাগবে। তো আমাদের আছে tan 2a। আচ্ছা, এই যে cot a মাইনাস 18 ডিগ্রি আছে না, তো এটাকে আমরা দেখো এইভাবে লিখছি, tan দিয়ে লিখে দিলাম tan 90 ডিগ্রি মাইনাস এই যে কোণটা a মাইনাস 18 ডিগ্রি। দেখো এই যে আমরা মানে tan 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরে নিলাম, তাহলে কী হবে, cot থিতা হয়ে যাবে। দেখো এটা থেকে আমরা এটা ফিরে পাবো পূরক কোণের সূত্র। তাহলে এটাকে এটা লেখা যায়, এটা থেকে যদি এটা হয় তাহলে এটা থেকে এটা হবে। ওকে, এখানে tan ভেনিস করে, তা আমরা দেখো তো এখানে 2a কত পেয়ে যাবো, 2a সমান পেয়ে যাবো, মানে এই যে পুরো কোণটা পেয়ে যাবো, মানে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। দেখো এটা হয়ে যাবে 2a। তো এখান থেকে সরল করে আমরা এর মানটা বের করতে পারবো। তবে 2a সমান 90 ডিগ্রি, বন্ধনী উঠানোর পরে মাইনাসে প্লাস 18 ডিগ্রি, এগুলো বাদিকে করি। 2a এটা প্লাস হয়ে যাবে এদিকে, আর 90 18 যোগ করে নেব। আচ্ছা, 90 18 যোগ করবা, তো 90 18 যোগ করে তোমরা পেয়ে যাবে কত, 108 পেয়ে যাবা। তাহলে 108 ডিগ্রি, আর এদিকে তো আমাদের 3a সমান 108 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করতে পারবা, 3 3 9 1 3 6 18। তাহলে আমরা দেখো এর মানটা পেয়ে গেলাম, এর সমান কত, 36 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এর মানটা বের করতে বলেছিল 36 ডিগ্রি আমাদের এর মান। তারপরের প্রশ্ন। আচ্ছা, তারপরের প্রশ্নটা আমাদের ত্রিকোণমিতি থেকেই দেওয়া আছে। আচ্ছা, tan 3 থিতা সমান 3 cot 3 থিতা হলে sin 3 থিতা এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমরা এই সমীকরণ থেকে আমরা দেখো থিতার মানটা কিন্তু বের করে নিতে পারবো, ঠিক আছে। তো দেখো তো এখানে থিতার মানটা যদি আমরা বের করতে চাই, চলো আমরা সরলটা করি। এখানে আমাদের tan 3 থিতা আছে সমান। আচ্ছা, এখানে দেখো এই যে 3 cot 3 থিতা আছে না, তাহলে 3টা রেখে দিলাম, আর cotকে 1/tan লিখতে পারবা। এই যে cot 1/tan 3 থিতা, এভাবে সাজিয়ে নিলাম। এবার এখানে বর্গগুণ যদি করে নাও, তাহলে পেয়ে যাবা tan স্কোয়ার 3 থিতা, এটাই বর্গগুণন, এদিকে 3। এখন tan স্কোয়ারটা উঠিয়ে দেবো, তাহলে অতএব tan 3 থিতা, তো এরপর রুট আবার চেপে যাবে। আচ্ছা, স্কোয়ার উঠালে প্লাস মাইনাস হয়, তাহলে এখানে আমরা মাইনাসটা দিব না, এখানে ধনাত্মক কোণ নিয়ে করবো। যেহেতু এখানে দেখো 2a ধনাত্মক সূক্ষ্মকোণ বলে দিয়েছে, সরি এটা না, যাই হোক এখানে দেওয়া নাই। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ আছে, মানে সূক্ষ্মকোণগুলো নিয়ে কিন্তু আমাদের ক্লাস 10-এর কাজ, ঠিক আছে। তার জন্য আমরা মাইনাসটা ছেড়ে দেবো, প্লাসের মানটাই নেব, ধনাত্মক মানটা। এবার দেখো থিতার মানটা পাওয়ার জন্য এবার আমরা দেখব যে √3 tan কত ডিগ্রির মান। তো আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান কত, √3। তার √3 জায়গায় আমরা tan 60 ডিগ্রি লিখতে পারবো। ওই দিকে tan ভেনিস করে, তা তোমরা 3 থিতা সমান কত পেয়ে যাবা, 60 ডিগ্রি পেয়ে যাবা। 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে 6 20। তো দেখো থিতা সমান কত পেয়ে গেলাম, 20 ডিগ্রি পেয়ে গেলাম, থিতার মান পেয়ে গেলাম। এখন আমরা এখানে বসিয়ে দেবো। আমাদের চেয়েছে দেখো sin 3 থিতার জায়গায় আমরা বসিয়ে দেবো 20 ডিগ্রি। তাহলে sin কত হবে, এটা হবে 60 ডিগ্রি। এখন sin 60 ডিগ্রির মানটা তোমাদের জানতে হবে। sin 60 ডিগ্রির মান হয় √3/2। দেখো, তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার। আমাদের বের করতে বলেছিল sin 3 থিতা, তার মানটা কত পেলাম, √3/2 পেয়ে গেলাম। 10 নম্বর প্রশ্ন। দেখো 10-এর প্রশ্নটা আমাদের কী বলছে। এখানে 10-এর প্রশ্নটা বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে
মিনিটে 350 মিটার বেগে জল বের হয়। আচ্ছা দেখো জিনিসটা কীভাবে আমাদের মানে 350 মিটার বেগে স্পিডে একটা জল বের হয়, তাহলে এই যে স্পিডটা হাইট যেটা সেটা আমাদের উচ্চতা হয়ে যাবে। এখানে যে পাইপটা মানে চোঙাকৃতি আকৃতি মানে পাইপের উচ্চতা কিন্তু এটা, এই বেগে জলটা বের হয়, এটা তো এতটা স্পিড, তাই না? তাহলে আমাদের চোঙের এই যে পাইপের উচ্চতা আমরা ধরে নেবো এই ক্ষেত্রে কত 350 মিটার। আচ্ছা তাহলে প্রতি মিনিটে কত লিটার জল বের হয়? ওকে, প্রতি মিনিটে আমাদের জলের পরিমাণটা বের করতে বলেছে। তারপর আয়তনটাই হবে আমাদের, আয়তনটা বের করলেই সেই পাইপের আয়তনটাই হবে আমাদের কি সেই জলের পরিমাণটা। আচ্ছা কিন্তু এখানে দেখো পাইপের এই যে আমাদের ব্যাস আছে এটা সেমি আছে আর এটা দেখো মিটারে আছে, তাহলে আমাদের একই রকম একক করে নিতে হবে। তাহলে এখানে দেখো প্রতি মিনিটে কত লিটার বলেছে না, তাহলে আমরা এখানে ডেসিমি করব, কারণ ডেসিমি করলে যে আয়তনটা ঘন ডেসিমি আসবে তা ঘন ডেসিমি থেকে লিটারে নিয়ে যাওয়া যায়, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, এটা সম্পর্ক আছে। তার জন্য আমরা কি করব, এককগুলোকে ডেসিমিটার করব, যেহেতু এখানে লিটার আছে বলে। ওকে, তো চলো তাহলে আমাদের এই যে ব্যাস পাইপের ব্যাস কি দেওয়া আছে আমাদের, ব্যাস দেওয়া আছে, কত দেওয়া আছে 8 সেমি দেওয়া আছে। তো তাহলে দেখো সেমিকে আমরা কি করব, ডেসিমি করব। তাহলে সেমি থেকে ডেসিমি যেতে হবে, সেমিটা দেখো সেমিটা কিন্তু ছোট, ডেসিমি কিন্তু বড়, তাহলে তুমি ছোট থেকে বড় হয়ে যাচ্ছ, তাহলে সেমি থেকে ডেসিমি গেলে তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ছোট থেকে বড় হয়ে গেলে কি 10 দিয়ে ভাগ করতে হয়, এটা মনে রাখবা। যখনই তুমি সেমিকে 10 দিয়ে ভাগ করবা তখনই এর সেমিটা কি হয়ে যাবে, ডেসিমি হয়ে যাবে। ডেসিমি বলতে ডেসিমিটার। ওকে, ম্যাট্রিক পদ্ধতি জানতে হবে এখানে, তোমাদের ম্যাট্রিক পদ্ধতি আমি দেখাচ্ছি। সবচেয়ে বড় হয় কি, কিমি হয়, কিমির পর হয় হেমি, হেমি বলতে হেক্টোমিটার, হেমির পর কী হবে ডেকামিটার, এই যে ডেকা, ঠিক আছে, কিমি হেমি ডেকা, তারপরে হবে মিটার, এই যে মিটারকে মি বললাম, মিটার পর হবে ডেসিমি, এই যে ডেসিমি। ওকে, ডেসিমিটার যেটা সংক্ষেপে লিখছি। তারপরে সেমি, যে আমাদের সেমি, তারপরে হচ্ছে মিলিমি, এই যে মিলিমি। দেখো 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 6 7 এতজন আছে আমাদের। এই যে কিলোমিটার কিমি, হেমি, এই যে হেক্টোমিটার, এই যে ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা মনে রাখবা জিনিসটা, ঠিক আছে? এটা যদি মনে থাকে তাহলে কিন্তু তোমার ম্যাট্রিক পদ্ধতি ভালো বুঝতে পারবা। আমাদের কি দরকার, আমরা সেমি থেকে ডেসিমি এসেছি, দেখো সেমি থেকে ডেসিমি, এই যে সেমি আর ডেসিমি। তাহলে সেমি দেখো এদিকে বড় এদিকে ছোট, যত উপরে যাবা বড়, যত নিচে আসবা ছোট, তাহলে নিচেরগুলো কি ছোট হয়, এটা বড়। তো সেমি থেকে ডেসিমিতে গেলে একটা ঘর বলে 10 দিয়ে ভাগ করতে হবে, একটা ঘরের সঙ্গে 10 পার্থক্য থাকে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা এভাবে করে নিতে পারলাম সেমিকে ডেসিমি। আচ্ছা এবার আমরা দেখো এই যে পাইপের ব্যাস, তার পাইপের ব্যাসার্ধ চাই, তাহলে পাইপের ব্যাসার্ধ আমরা বের করব। পাইপের ব্যাসার্ধ 8/2 × 10, এই যে মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এত ডেসিমি, এটা আমাদের কিন্তু ডেসিমি আছে। এটা কাটাকাটি করে নাও, এটা 4, তাহলে আমরা এখানে 4/10, 10কে আমরা কাটাকাটি আর করছি না, কারণ 10 দিয়ে পরে সুবিধা হবে কাটাকাটি করার। এই যে দেখো এত ডেসিমি, 4/10 ডেসিমি, এটা পাইপের ব্যাসার্ধ আমরা বের করে নিলাম। এটা কিন্তু আমাদের আর, ওই যে পাইপের যে চোঙাকৃতি পাইপ, যে তার ভূমির যে ব্যাসার্ধ, পাইপের যে ব্যাসার্ধ সেটা আর ধরি, আরের মানটা আমরা বের করে নিলাম। এবার দেখো এখানে যেটা বলেছে উচ্চতা, পাইপটির উচ্চতা আমাদের চাই, কারণ পাইপের যে আয়তনটা বের করব, পাইপের আয়তনটাই হচ্ছে আমাদের দেখো এই যে প্রতি মিনিটে, এই যে মিনিটে জল বের হয় প্রতি মিনিটে, সেটাই পাইপের আয়তন হবে আমাদের। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে উচ্চতা যেটা আমরা ধরে নেব, যে বেগটা 350 মিটার, তো এটা কিন্তু আমাদের উচ্চতা, পাইপের উচ্চতা এটা। আমরা এখন লিখব পাইপের উচ্চতা, পাইপের উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ বলব। উচ্চতা কত আছে এখানে, 350 মিটার আছে, 350 মিটার। আচ্ছা তাহলে দেখো তো এখানে মিটারকে আমরা কী করব, ডেসিমিটার করব। তাহলে মিটারকে যদি ডেসিমিটার করো তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে যদি গুণ করে নাও তাহলে মিটারটা কী হয়ে যাবে, মিটারটা
ডেসিমিটার। কেন? এই যে দেখো ম্যাট্রিক পদ্ধতি, এই যে দেখো এই যে আমাদের ডেসিমিটার, এই যে মিটার, তা তুমি মিটার থেকে ডেসিমিটার আসছো মানে বড় থেকে ছোটোয়, বড় থেকে ছোটো আসলে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করবো? একটা ঘর মানে 10 পার্থক্য, তা 10 দিয়ে দেখো আমরা গুণ করেছি। ওকে, বড় থেকে ছোট হয়ে গেলে গুণ, আর ছোট থেকে বড় হয়ে গেলে ভাগ। মানে এই যে উপর থেকে নিচে আসলে গুণ, আর নিচ থেকে উপরে গেলে ভাগ। ভাগ কত দিয়ে করবা? ঘর পার্থক্য, একটা ঘরে 10, দুটা ঘরে 100, তিনটা ঘরে 1000, এইভাবে নিয়মটা। এই যে আমাদের ম্যাট্রিক পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এবার আমরা কি করব, আমাদের ডেসিমি হয়ে গেছে, এটা আমাদের উচ্চতা পেয়ে গেছি। এখন আমরা কি, এই যে দেখো 1 প্রতি মিনিটে বলেছে না, মানে 1 মিনিটে জল বের হয় সেটা আমরা বের করব। তাহলে পাইপ থেকে, এই যে পাইপ থেকে 1 মিনিটে জল বের হয়। তার আয়তনটা, পাইপের আয়তন, পাইপ হচ্ছে চঙাকৃতির চঙের আয়তন, চঙের আয়তনের সূত্র মনে রাখবা পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এত। তা চলো এখানে মানগুলো বসাবো। পায়ের মান হচ্ছে 22/7, আর যেটা বের করলাম 4/10। তাহলে 4/10, দেখো 4/10 আমরা দুবার লিখে দিচ্ছি, 4/10। আর এইচের মানটা এই যে আমরা বের করলাম 350 × 10। তাহলে আমরা এখানে লিখে দেবো 350 × 10। এককটা কী হবে? এই যে ডেসিমি ছিল না, তাহলে এখানে আয়তন বলতে ঘন আসবে, কথাটা ঘন ডেসিমি হবে এখানে, ঘন ডেসিমি। আচ্ছা, তো সরলটা করে আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো আমরা এই যে 7 দিয়ে কাটাকাটি করো, 7 × 5 = 35, শূন্যটা বসে গেল, আর এই শূন্য কেটে দাও, আর এই শূন্য কেটে দাও। দেখো শূন্যগুলো কেটে গেল না। এবার কি উপরেগুলো এবার গুণ করতে হবে। গুণ কীভাবে করবো? দেখো এই যে 4 দিয়ে 22কে করো, এটা 88 পেয়ে যাবে। আর এদিকে 4 × 5 = 20, 88 আর 20, এটাই তো আমাদের গুণ, তাই তো? এবার 88 দিয়ে গুণ করে নাও। তাহলে 88 দিয়ে গুণ করলে হবে 176, আর শূন্যটা বসিয়ে দাও। এই যে আমাদের এত ঘন ডেসিমি বা ডেসিমিটার। দেখো এত ঘন ডেসিমিটার সমান এই যে 1760 লিটার বলতে পারবো, লিটার। কারণ আমরা কি জানি? আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার হয়, এটা তোমরা জেনে রাখবা। ঠিক আছে, এই যে সম্পর্কটা 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমি সমান এত লিটার। দেখো আমাদের লিটারে অ্যান্সারটা চেয়েছিল, লিটারে অ্যান্সারটা আমরা তৈরি করে নিলাম। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার আমাদের। ওকে, এই যে বলেছিল দেখো যে প্রতি মিনিটে কত লিটার জল বেরোবে? এই যে 1760 লিটার জল বেরোবে। আমরা চলে আসবো এবার 11 নম্বর প্রশ্নে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসেই হয়েছে, ভালো প্রশ্ন। চলো আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা আগের ক্লাসে এই প্রশ্নটা করেছি। দেখো এখানে গোলকের বক্রতল, যেটা আমাদের এস বলে দিয়েছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা তোমাদের জানতে হবে 4πr², আর গোলকের আয়তন যেটা ভি, সেটা হচ্ছে আমাদের 4/3 πr3। আমাদের এখানে s³ / v², এর মানটা বের করতে হবে না? চলো মান বসিয়ে দাও। এস এর মান কত? 4πr² তার কিউব, আর ভি এর মান হচ্ছে 4/3 πr³ তার স্কোয়ার। এই যে দেখো এখানে সরলটা করে নাও। তো কিউ মানে কি 3 বার লিখবো আমরা, 4πr²। আচ্ছা হ্যাঁ, 3 বারে লিখেছি। চলো 4πr² আর 4πr², 3 বার। আর স্কোয়ার তাহলে 2 বার লিখবো, 4/3 πr³ গুণিত 4/3 πr³। এই যে দেখো এবার ভেঙে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু পাইটা রাখতে বলেছে, পায়ের সাপেক্ষে, পাইটা আমরা কাটাকাটি করবো না। ঠিক আছে, আচ্ছা পাই বলতে কি এই পাই কেটে গেল, আর এই পাই কেটে গেলো, একটা পাই রয়ে যাবে, পায়ের মানটা আমরা বসাবো না এখানে। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের কত আছে এখানে, আর এখানে কটা? এখানে দুটো 6টা, আর এখানেও কিন্তু 6টা আছে। দেখো আরগুলো কিন্তু আমাদের কেটে যাচ্ছে, r⁶ উপর পাবো, আর r⁶ নিচেও পাবো আমরা। এবার দেখো 4 কাটাতে পারবা, এই 4 এর সঙ্গে এই 4 কাটাতে পারবা।
তাহলে দেখো উপরে কিন্তু আমরা 4 পাই দেখতে পাচ্ছি, আর নিচে লক্ষ্য করে এটা 1, যে উপরে কিছু না 1 আছে, আর নিচে 3 আর 3 9 এভাবে আছে, কিন্তু এটা সরলটা মনে রাখবো, নিচে 3 3 9 মানে 1/9 আছে নিচে। তাহলে এটা দেখো 4 পাই গুণিত এটা কিন্তু 9টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে এটা দেখো 36 পাই পেয়ে যাবা। ওকে, তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো চলে যাবো পরের প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, প্রশ্নটা 12 নম্বর। কোনো পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে। আচ্ছা, এখানে সামেশন এফআই এক্সআই এর মানটা দেখো 558 প্লাস 18 পি বলে দিয়েছে। সামেশন এফ এর মানটা বলেছে 25 প্লাস পি হলে পি এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের একটা সূত্র আছে যেটা গড়, কোনো পরিসংখ্যা বিভাজনের গড় এটাকে আমরা এক্স বার বলি, এক্স বার। তাহলে পরিসংখ্যা বিভাজনের গড় আমরা কি জানি, সেটা হচ্ছে আমাদের এই যে সূত্রটা, সেই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। ঠিক আছে, এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজনের গড়ে এটা সূত্র। পরিসংখ্যা বিভাজনের গড় মান এভাবে নির্ণয় করা হয়, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এবার এই গড়টা কিন্তু বলে দিয়েছে আর কত, 21.6 বলে দিয়েছে। এবার এর মান জানা আছে, চলো মানগুলো বসাবো। তাহলে সামেশন এফআই এক্সের মানটা দেখো, এই যে দেওয়া আছে 558 প্লাস 18 পি, আর সামেশন এফআইয়ের মানটা 25 প্লাস পি দেওয়া আছে। তো 25 প্লাস পি সমান 21.6। এবার এখান থেকে সরল করে আমাদের পি এর মানটা বের করে নিতে হবে। চলো আমরা পি এর মানটা সরল করে বের করি। বর্গগুণ করব, তো আমরা দেখো তো বর্গগুণটা যদি করি তাহলে এটা গুণ কার সঙ্গে হবে। আচ্ছা, এটা আমরা 558 প্লাস 18 পি বসিয়ে দিলাম, আর এদিকে গুণ। দেখো আমাদের গুণ হবে, দেখো 25 গুণিত 21.6 প্লাস 21.6 ইন্টু পি। দেখো এটার সঙ্গে বর্গগুণন, একটা 58 প্লাস 18 পি, আর এই দুটো গুণ। দেখো এই দুটো যদি গুণ করো, তোমরা গুণ করে কিন্তু পেয়ে যাবা 540 পেয়ে যাবো, এই দুটোর গুণফল। ওকে, আর আমাদের এটা এই যে রয়ে গেল কত, এই যে 21.6 পি আমাদের রয়ে গেল। এবার আমরা পিগুলো একদিকে করব আর সংখ্যাগুলো একদিকে করে দেবো। এই যে 18 পি মাইনাস 21.6 পি, এদিকে 540 মাইনাস 558। আচ্ছা, এই বড় মান এটা বিয়োগ হবে। এখন এই দুটো বিয়োগ করবা, এই দুটো বিয়োগ করে তোমরা এটা পেয়ে যাবা 3.6 পাবা। ঠিক আছে, এই যে বড় থেকে ছোটো বিয়োগ করবা, এটা পি আছে। আর এই দুটো বিয়োগ করবা, এই দুটো বিয়োগ করে এটা বড় আছে, দেখো এটা মাইনাস হবে, আর 18 পাবা বিয়োগ করে। ওকে, ঠিক মাইনাস কেটে দেবো। তা দেখো আমরা পি এর মান কত পেয়ে যাবো, পি সমান 18 বাই 3.6। তা দেখো 18 বাই 36, দশমিকটা যে উঠাই এখানে 10 নাম্বার পাইছে, দশমিকের জন্য 1, আর একটা সংখ্যা বলে একটা 0। দেখো 18 দিয়ে 36, 2 5 10। দেখো আমরা পি এর মানটা পেয়ে গেলাম, পি এর মান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। পি এর মান বের করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা পেয়ে গেছি পি এর মানটা 5 পেয়ে গেলাম। কত পেলাম, পি এর মানটা 5। এরপরে বড় প্রশ্নগুলো। আচ্ছা, বড় প্রশ্নগুলোর আলোচনা আমি আগের ক্লাসে তোমাদের বলে দিয়েছি, বড় প্রশ্নের গল্প সব বলা হয়ে গেছে, যেভাবে বলেছি তোমরা সেভাবে করবা। ওকে, তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকো।